হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। লাইভটা একটু কেটে গেছিল, তো আন্তরিকভাবে দুঃখিত। তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও, ওকে? এখন কি সবকিছু ক্লিয়ার আছে? বলো তো, আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে সবকিছু ক্লিয়ার আছে নাকি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই। সাউন্ড এবং ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখো, একটু কমেন্ট করে জানাও তো। সবাই দ্রুত যুক্ত হয়ে যায় আমরা, ওকে? আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি বাকিদের যুক্ত হওয়ার জন্য। লাইভটা কেটে গেল নেট ইস্যুর কারণে, সো আন্তরিকভাবে দুঃখিত। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, বুঝছো? যেহেতু অনেকে আমাদের সাথে কানেক্টেড ছিলা, বাট লাইভটা কেটে যাওয়ার কারণে আবার শুরু করতে হচ্ছে, তাই আমি একটু সবার জয়নিং এর জন্য একটু অপেক্ষা টাইম চাচ্ছি আর কি। 2 মিনিট, 2 মিনিট না, মানে আর 20 সেকেন্ডের মতো টাইম আমি ওয়েট করি, তারপর শুরু করবো। ওকে, অনেকে আচ্ছা 23 এসছি, তোমরা অ্যান্সার দেওয়া শুরু করে ফেলছো, ওকে, থ্যাংক ইউ। এই তো অ্যাটেন্টিভ স্টুডেন্ট সবাই। ওকে, ডান। আসলে মোটামুটি শেষ। তোমরা এই যে যুক্ত হয়ে গেছো অনেকেই আমাদের সাথে, ধন্যবাদ যারা যুক্ত হচ্ছে এখন। আচ্ছা, সো চলো আমরা শুরু করি। কোথায় জেনেছিলাম মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, ঠিক আছে? নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে। আচ্ছা, তো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় এটা আমরা পড়ছিলাম কিন্তু, ঠিক আছে? নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। এটা নামকরণ কে করছিল? ওই যে বলছিলাম স্লাইকার। স্লাইকার এই নামকরণটা করছিল। ওই যে কারে কি ছিল? ক্যারিওকাইনেসিস। আর নিউক্লিয়াসে মনে রাখবে ক্যারিও বলা হয়, ঠিক আছে? নিউক্লিয় যে প্লাজমটা আছে, ঠিক আছে, এটা বলে ক্যারিওপ্লাজম। তারপর নিউক্লিয়, তারপর ক্যারিওলিম্ফ বলা হয়, ঠিক আছে? তো নিউক্লিয়াসকে মেইনলি কি বলা হয়? ক্যারিও কথাটা বলা হয়। নিউক্লিয়াস মানে কি? ক্যারিও, এই জিনিসটা মনে রাখবা। তো নিউক্লিয়াসের যে বিভাজন, কাইনেসিস মানে বিভাজন, তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিও কাইনেসিস। ওকে, ক্যারিও কাইনেসিস, এটা আমি আগাইলাম। এরপরে আসি সংক্রমণক্ষম। এইটা পারতে হবে, বুঝছো? সংক্রমণক্ষম ভাইরাসকে কি বলা হয়? সংক্রমণক্ষম ভাইরাস কণাকে কি বলা হয়? এটা পারতেই হবে তোমাকে। বলো, সংক্রমণক্ষম ভাইরাস কণাকে কি বলা হয়? সংক্রমণক্ষম ভাইরাস কণাকে কি বলা হয়? সংক্রমণক্ষম। তো ভাইয়া দেখো, সংক্রমণ, অল ক্লিয়ার, থ্যাংক ইউ কনফার্মেশনের জন্য। আর যারা যারা যুক্ত হয়েছো সবাই একটু রিয়াক্ট দিয়ে দিও আমাদের এই লাইভটায়, যাতে হচ্ছে আমাদের এই লাইভটা হচ্ছে আরো বেশি এঙ্গেজমেন্ট পায় আর কি। সো চেষ্টা করো আর কি সবাই একটু শেয়ার করে দাও, যাতে তোমরা পিডিএফটা আমি তোমাকে দিয়ে দিব ইনশাল্লাহ। সো সবাই একটু চেষ্টা করো আর কি, কারণ অনেক কিছু আমার সাথে কানেক্টেড ছিল। লাইভ শেষ হয়ে যায়, সবাই চলে গেছে। আচ্ছা দেখো, সংক্রমণ ক্ষম, দেখো সংক্রমণ কি ক্ষম মানে কি? ও সংক্রমণ ক্ষমতা কি আছে? অন আছে। কি আছে? অন আছে। সংক্রমণ ক্ষম মানে কি? ও অন আছে।
তো ভাইয়া যে সংক্রমণক্ষম, তো ভাইয়া যে সংক্রমণক্ষম তার নামের শেষে কি থাকবে বলতো? অন কথাটা থাকবে। কি থাকবে ভাইয়া? অন থাকবে। কি থাকবে? অন থাকবে। ভিরি অন মানে কি ওর সংক্রমণ ক্ষমতা আছে, এই জন্য বলা হয়েছে সংক্রমণক্ষম ভাইরাস কণাকে ভাইয়া কি বলে? ভিরি অন। নামের শেষে কি আছে বলতো ভাইয়া? অন আছে। কি আছে? ভিরিয়ন। ওকে, আচ্ছা হ্যাঁ ভিরিয়ন। হুম, তো মনে রাখবা যে ভাইয়া ভিরিয়নটা কি তাহলে? সংক্রমণ ক্ষম যেটা আছে সেটা কি? সংক্রমণ ক্ষম। আর এরপরে আসি আমরা, দেখো ক্যাপসিডটা কি বলতো? ক্যাপসিড হচ্ছে আবরণ। ক্যাপসিডটা কি? মেইনলি আবরণ। ক্যাপসিড হলো কি? প্রোটিন আবরণ। ক্যাপসিডটা কি? যেখানে ক্যাপসিড দেখতে পাচ্ছ এটা কি একটা বলতো? প্রোটিন আবরণ। ক্যাপসিডটা কি? একটা প্রোটিন আবরণ। ওকে, আচ্ছা হ্যাঁ। সো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে তোমার এই যে প্রোটিন, এটার কাজ কি? একটা আবরণ। এটা কাকে ঢেকে রাখে? নিউক্লিক অ্যাসিডকে ঢেকে রাখে, মানে ডিএনএ এবং আরএনএ কে ঢেকে রাখে। ওকে, আচ্ছা এরপর আসি দেখো নেক্সট কোশ্চেনে, কোন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 28টি? আমাদের ক্রোমোজোম সংখ্যা তো আমরা জানি কয়টা? 46টা। সো বলা হয়েছে কার ক্রোমোজোম সংখ্যা 28টা। এটা কিন্তু আমি ক্রোমোজোম সংখ্যা মনে রাখার কিন্তু একটা ট্রিক্স দিয়ে দিছি, সবগুলা মনে রাখাই দিছিলাম। ওকে, সো বলা হয়েছে যে 28টা কার বলো তো? 28টা কার ছিল? ক্রোমোজোম সংখ্যা 28টা কার ছিল? 28, 28 কার ছিল বলো? কোনটার ক্রোমোজোম সংখ্যা কত ছিল বলো তো? 28। কোনটার ক্রোমোজোম সংখ্যা 28? 28। 25 নম্বর কোশ্চেন আনসার দাও তো। 25 এর আনসার সি বলছো। আচ্ছা একজন বলছে 25 এর আনসার সি, বাকিরাও জানাও 25 আনসার কোনটা হবে? 28 এর সি। 28 তো আমি এখনো জানি না, 28 কে আমি গেছি? ও, না এটা তো 25 নম্বর কোশ্চেন। ওকে, আচ্ছা এরপর দেখো তামাক 28 বলছো, বাকিরাও বলো, বাকিরাও বলো, বাকিরাও বলো। 25 সি, 25 সি। আচ্ছা দেখো তুমি আমার তামাক, তামাক যারা খায় বুঝছো, এরা হচ্ছে তামাকের সাথে, এই তামাক যেরকম একটা কি বলতো নেশা জাতীয় জিনিস, অনেকে আঠা দিয়েও নেশা করে। বা মনে রাখবে হচ্ছে তামাক কিসের মতো লেগে থাকে বলতো? আমাদের দেহের সাথে আঠার মতো লেগে থাকে। কারণ এটা তুমি সহজে কি করতে পারো না? ছাড়াতে পারো না, তাই না? এটা আমাদের একটা নেশার মতো হয়ে যায়। তাহলে এবার তামাক আমাদের কিরকম থাকে? আঠার মতো আমাদের দেহে কি থাকে? লেগে থাকে। মানে আমরা এই নেশাটা সহজে ছাড়াইতে পারি না। সো আঠা দিয়ে মনে রাখবে 28। ঠিক আছে, আঠা দিয়ে কি ভাইয়া? 28। তাহলে মনে রাখবা ভাইয়া তামাক কি বলতো? তামাকের ক্রোমোজোম সংখ্যা কত ভাইয়া? 28টা। তামাক কিসের মতো থাকে? ওইটা তো দাগ নাম্বার ভুল করছে। তামাক হচ্ছে আমাদের দেহে আঠার মতো থাকে। কি থাকে? আঠা। আঠা দিয়ে মনে রাখবা ভাইয়া 28। আঠা দিয়ে কি ভাইয়া? 28। আঠা দিয়ে 28। ওকে, 26 নাম্বার, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? আচ্ছা কেটে গেছে। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, মানে এখানে অনেকগুলো মানে 3টা ব্যাকটেরিয়া ঘটিত রোগ আছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নাই। সো বল কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? হ্যাঁ এই যে একজন কমেন্ট করছে ধান 24, গম 42। হ্যাঁ তোমার বাড়িতে ধান 24, আমরা 24 ঘন্টা কি খাই? ভাত খাই। আমরা মাছে ভাতে বাঙালি, যেহেতু ভাতই খাই আমরা 24 ঘন্টা ধরে ভাতই খাই। আর ভাতের উল্টা কি, মানে অনেকে কি আছে ধান না খেয়ে কি খায় বলতো? গম খায়, মানে গমের রুটি খায় বা ইয়া খায়। সো ধানের উল্টা হচ্ছে গম। ধান যদি 24 হয়, গম কি হবে? 2 4 এর জায়গায় কি হবে? 4 2। ওকে, এভাবে মনে রাখবা। তামাক 28, মানুষ 46। ওকে, আচ্ছা এরপর দেখো কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তো ভাইয়া দেখো এই যে পোলিও, পোলিও কি বলতো? একটা ভাইরাস। পোলিও ভাইরাসের টিকা দেয় না? তোমরা শুনছো না যে পোলিও, ছোটবেলায় পোলিও ভাইরাসের টিকা দিছিল তোমাকে? ওই যে বল না ও হচ্ছে কি ছোটবেলায় পোলিও রোগের টিকা দেওয়া হয় না? ও তো পোলিও। আমরা বলি না যে পোলিও, এই যে যারা হচ্ছে মনে করো একটু ইয়া টাইপের, অনেক মানে ঠিক মতো কথা টথা শোনে না, তাদেরকে আমরা কি বলি? পোলিও রোগী নাকি তুমি, বা এরকম সামথিং বলি না? সো পোলিও মেইনলি কি একটা ভাইরাস। পোলিও কি একটা ভাইরাস। বাকি যেগুলো আছে সবগুলা ব্যাকটেরিয়া। নিউমোনিয়া ব্যাকটেরিয়া, কলেরা একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, টাইফয়েডে কি হয়? সবগুলাই ব্যাকটেরিয়া ঘটিত রোগ। শুধুমাত্র পোলিও যেটা সেটা কি? ভাইরাস ঘটিত রোগ। পোলিও কি ভাইয়া? ভাইরাস ঘটিত রোগ। এবং কোন ভাইরাস বলতো? গোলাকার। ঠিক আছে, কেমন ভাইরাস? গোলাকার। পোলিও ভাইরাস কেমন ভাইরাস ভাইয়া? গোলাকার ভাইরাস। ঠিক আছে, এই কোশ্চেনটাও আসতে পারে। পোলিও ভাইরাস ভাইয়া কেমন ভাইরাস? গোলাকার ভাইরাস। ওকে, আচ্ছা এরপর আসি নিউক্লিয় প্লাজমের অন্য নাম কি? আমাদের দ্রুত শেষ করতে হবে। দেখো নিউক্লিয় প্লাজমের অন্য নাম কি? কি প্লাজম? নিউক্লিয় প্লাজম। তো বলো নিউক্লিয় প্লাজমের অন্য নাম কি? নিউক্লিয় প্লাজমের অন্য নাম কি? তো ভাই আগেই বলছি নিউক্লিয়াস মানেই কি? ক্যারিও কথাটা আসবে। নিউক্লিয়াস মানেই কি ভাইয়া? ক্যারিও কথাটা আসবে। তাহলে ক্যারিও প্লাজম, প্লাজমের জায়গায় কি আসবে? এখানে লিম্ফ আসবে। তাহলে ভাই নিউক্লিয় প্লাজমের অপর নাম কি ভাইয়া? ক্যারিও লিম্ফ। নিউক্লিয় প্লাজমের ভাইয়া অপর নাম কি? ক্যারিও লিম্ফ।
নিউক্লিওপ্লাজমের অপর নাম কি? ক্যারিওলিম্ফ। তাহলে নিউক্লিওপ্লাজমের অন্য নাম কি ভাইয়া? ক্যারিওলিম্ফ। ক্যারিওলিম্ফ কি নাম? ক্যারিওলিম্ফ। তাহলে 27 আনসার কোনটা হবে? 27 আনসার হবে ভাইয়া বি নাম্বারটা। কোনটি যৌগিক ফল? হ্যাঁ সিউ এর জন্য নিব, বাট এইটা করলে তোমার সিউ ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। ওকে আচ্ছা, এরপরে কোশ্চেন আনসার দাও। ওই দুইটা ডিগ্রি কি হয়েছে? আচ্ছা এরপরে কোশ্চেন আনসার দাও যে কোনটি যৌগিক ফল? যৌগিক ফল কোনটা? কি বলা হয়েছে? কোনটি যৌগিক ফল প্লাস এভরিওয়ান ইয়াটা। দেখো কোনটি যৌগিক ফল? তো ভাইয়া দেখো যৌগিকের ফলের শেষে কি আছে? যৌগিক ফলের শেষে ক আছে। কতে মনে রাখবা ভাইয়া কাঁঠাল। তাহলে ভাইয়া যৌগিক ফল কে হয় ভাইয়া? যৌগিকের কতে কাঁঠাল। তাহলে ভাইয়া যৌগিক ফলটাকে কাঁঠাল হচ্ছে কি যৌগিক ফল। যৌগিক ফলটাকে ভাইয়া কাঁঠাল। তো আমার সাথে সাথে সবাই কমেন্ট করো ক ক, তাহলে মনে থাকবে যৌগিক ফলকে ভাইয়া ক ক। যৌগিক ফল, যৌগিকে ক আছে, ক যে তোমার মাথায় আসবে কি? কাঁঠাল নামটা মাথায় আসবে। যৌগিক ফলকে কাঁঠাল। সর্বপ্রথম কে সমীকরণিক বিভাজনকে মানে মাইটোসিস নামকরণ কে দিছে? সহজ কথা কি মাইটোসিস নামকরণটা কে দিছে? বলো মাইটোসিস নামকরণটা কে দিছে? মাইটোসিস নামকরণ কে দিছে বলো তো? মাইটোসিস নামকরণ কে দিছে? আমরা তো জানলাম যে ক্যারিওকাইনেসিস নামকরণ কে দিছে, এটা আমরা জানছি। পরে বলছে মাইটোসিস নামকরণটা কে দিছে? মাইটোসিস নামকরণটা কে দিছে? এরপরে কোশ্চেনটা বলছে এই যে 142 জন ক্লাস করতেছে বাট রিয়্যাক্ট দিছে দেখো মাত্র 48 জন। সবাই আর কি একটু রিয়্যাক্ট দিয়ে দিও, কষ্ট হইলেও রিয়্যাক্টটা দিয়ে দিও। ওকে আচ্ছা, তোমাদের জন্য এই যে রাত 12টা বেজে গেছে এখনো কিন্তু ক্লাস নিচ্ছি কষ্ট করে, সো তোমরা একটু সাপোর্ট করো তাইলেই হবে। ডান ডান। আচ্ছা দেখো এরপরে কোশ্চেনটা কি বলা হয়েছে? মাইটোসিস নামকরণ কে দিছে? মাইটোসিস নামকরণটা কে দিছে? হ্যাঁ তো ভাইয়া দেখো ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং কি করছে? সর্বপ্রথম মাইটোসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করছে ওকে ওয়াল্টার ফ্লেমিং। এবং মানে প্রথম কোষ বিভাজন যদি বলে ভাইয়া প্রথম কোষ বিভাজন কে দেখছে? কোষ বিভাজন এইটা কে দেখছে? কোষ বিভাজন কে দেখছে বলবা? ওয়াল্টার ফ্লেমিং। কোষ বিভাজন কে দেখছে? ওয়াল্টার ফ্লেমিং দেখছে। প্লাস মাইটোসিস যে নামকরণটা অভিহিত করছিল এটাও কে করছিল বলতো? ওয়াল্টার ফ্লেমিং। তো ওয়াল্টার ফ্লেমিং সম্পর্কে আমরা দুইটা ইনফরমেশন জানলাম। প্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন কে? তোমার হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। মাইটোসিস নামকরণ করছে কে? ওয়াল্টার ফ্লেমিং। ওকে এই দুটো জিনিসই কে? ওয়াল্টার ফ্লেমিং। আচ্ছা এরপর আসি স্টপ কোডন 9 কোনটি? স্টপ কোডন 9 কোনটি? তবে স্টপ কোডন গুলা কি কি আমার সাথে সাথে কমেন্ট করো। ইউএএ, ঠিক আছে, ইউএএ, ইউএজি, ইউজিএ, ঠিক আছে, এটা সবাই কি স্টপ কোডন? ইউএএ, ইউএজি, ইউজিএ। কঠিন সহজ কিন্তু ইউএএ, ইউএজি, ইউজিএ। ওকে এটা কি সবাই? এটা সবাই হচ্ছে স্টপ কোডন। তো স্টার্ট কোডন কোনটা আমাকে এটা জানতে হবে। এটা হচ্ছে স্টপ কোডন। কারণ ভাই স্টার্ট কোডন মনে রাখবে যে স্টার্ট হয় আগস্ট মাসে। স্টার্ট কোডন কোনটা ভাই? আগস্ট। আগস্টকে আমরা সংক্ষেপে কি লিখি? এ ইউজি। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো আগস্ট মাসে আমরা কি হয়? স্টার্ট হয়। তোমাদের পরীক্ষা কবে হবে? আগস্ট মাসে হবে। স্টার্ট কোডন কোনটা ভাইয়া? আগস্ট হচ্ছে স্টার্ট কোডন। আগস্ট কি ভাইয়া? স্টার্ট কোডন। আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো আগস্ট মাসে কি হয়? স্টার্ট হয়। তাহলে দেখো স্টপ কোডন 9 কোনটি ভাই? এই যে এইউজি যেটা আছে এটা তো স্টপ কোডন না, এটা তো ভাই স্টার্ট কোডন। এটা কি কোডন ভাই? এটা তো স্টার্ট কোডন। তাহলে ভাই স্টপ কোডন 9 কোনটা? এইউজি। কারণ এইউজি মানে কি? আগস্ট। আগস্ট মানে কি? আগস্ট মাসে স্টার্ট হয়। তাহলে অ্যানসার হবে এ নাম্বারটা। এবং এই কোশ্চেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো কত জায়গা আসছে, শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি আসছে, জাহাঙ্গীরনগর ডিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, ঠিক আছে। ও তোমাদের তো একটু কেটে গেছে কি দেখা যাচ্ছে না, বাট এই 3 জায়গায় লেখা আছে। ওকে এত জায়গায় আসছে, কত এটা ইম্পর্টেন্ট বুঝতে পারতেছে। এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি এই কোশ্চেনটা পেয়ে যেতে পারো, হয় স্টার্ট কোডন পাবা নাহলে স্টপ কোডন পাবা। ওকে আচ্ছা এরপর আসি কোন বিজ্ঞানীদের মতে, কোন বিজ্ঞানীদের মতে কোষ হলো জীবের মৌলিক গঠনগত কার্যগত একক। দেখো কি বলছে? মৌলিক গঠনগত ও কার্যগত একক কোনটা? তোমরা দুটো অ্যান্সার দিয়ে দাও। মৌলিক গঠনগত কার্যগত একক কোনটা? মৌলিক গঠনগত এন্ড কার্যগত একক কোনটা?
আচ্ছা দেখো ভাইয়া ভাইয়া এই কয়েকদিনে জেইউডি এর জন্য কিভাবে প্রিপারেশন নিব। আচ্ছা প্রিপারেশন কিভাবে নিবা এটা কিন্তু আমি অলরেডি বলছিলাম, তোমরা হচ্ছে আবার বলে দিই, এই যে রুটিনটা আছে এই রুটিনটা অনুযায়ী আগাবা আগামী কয়েকটা দিন, তাহলেই হবে। এই যে তোমাদের রুটিন দেওয়া আছে এই রুটিন অনুযায়ী বেশি বেশি এক্সাম দিবা। এখন আসলে পড়ার খুব একটা টাইম নাই, এক্সাম দিতে হবে বেশি বেশি, যে র্যাপিড ফায়ার ক্লাস করবো বা এই যে ম্যারাথন ক্লাস করবো আর এক্সাম দিবে বেশি বেশি। এন্ড আমাদের এখানে এক্সাম ব্যাচ ফি কিন্তু মাত্র 99 টাকায় তুমি 11টা এক্সাম দিতে পারতেছো। আর কি কিছু লাগে? প্রতিদিন 3টা করে এক্সাম দিচ্ছ। সো 99 টাকায় 11টা এক্সাম, মানে পার এক্সাম তোমার মাত্র 9 টাকা পড়তেছে। 9 টাকায় আজ পর্যন্ত কোথাও এক্সাম দিছো বলো? মাত্র 9 টাকায় তুমি এক্সাম দিতে পারতেছো। অন্যান্য প্ল্যাটফর্মে দেখবা 200 300 400 500 এরকম করে টাকা নিচ্ছে। আমরা জাস্ট তোমাদের কথা চিন্তা করে, শেষ সময় তোমাদের কাছে আসলে বেশি টাকা নাই, সো তোমাদের জন্য যেটা ফেভারেবল হয় এন্ড যাতে তোমাদের মধ্যে দায়বদ্ধতা থাকে সেজন্য মাত্র 9 টাকায় বা 99 টাকায় আমরা হচ্ছে তোমাদের জন্য এই রুটিনটা দিছি। এই রুটিনটা ফলো করো, ইনশাআল্লাহ জাহিদ বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো একটা পজিশন তুমি করতে পারবা। ওকে আচ্ছা এরপর আসি, দেখো সো এটা হচ্ছে আমাদের মিশন জেইউ এক্সাম ব্যাচ। সো দ্রুত এনরোল করে ফেলো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের অ্যাডমিশন পেজে মেসেজ দিলেই হবে। দেখো জীবের মৌলিক গঠনগত আর কি বলছে কার্যগত, মৌলিক গঠনগত ও কার্যগত একক কোনটি? গঠনগত প্লাস কার্যগত। তো দেখো ভাইয়া কয়টা জিনিস বলছে? দুইটা জিনিস, গঠনগত আর কার্যগত। কয়টা জিনিস ভাইয়া? দুইটা। দুই মানে কি ভাইয়া? দি। দুই মানে কি ভাইয়া? দি। আর দি মানে কি ভাইয়া? ডি। দি মানে কি ভাইয়া? ডি। ওকে তাহলে মৌলিক গঠনগত ও কার্যগত একক কোনটা? শিবাস ভাই আপনাদের কি বলে থ্যাঙ্কস দিব? দোয়া করো তাহলেই হবে, আমাদের জন্য দোয়া করতে, আমরা তোমাদের জন্য সামনে আরো বেস্ট দিতে পারি। আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স হচ্ছে আজকে 1 বছর পূর্ণ হইলো, যদিও আমরা অনেকদিন ধরে কাজ করতেছি, বাট এই প্ল্যাটফর্মটা আর কি নতুন। আমি আগে বলা যায় যে স্মার্টবোর্ডটা কিনছি 1 বছর হয়েছে। সো দোয়া করো আমার জন্য, ইনশাল্লাহ সামনে তোমাদের জন্য আরো বেস্ট কিছু আসবে। ওকে সো দেখো মৌলিক গঠনগত কার্যগত একক কোনটা? কয়টা জিনিস ভাইয়া? দুইটা। দি মানে কি? দুই। ওকে তো দুই মানে কি? ডি। ডি রবার্টিস। ডি রবার্টিস মৌলিক গঠনগত ও কার্যগত একক। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি রবার্টিস। এটা যেন ভুল করবে না, দুইটা কথা বলছে, গঠনগত আর কার্যগত। দুই মানে দি, দি মানে ডি। ওকে আচ্ছা সো এরপর আসি, কোনটি গুচ্ছিত ফল? দেখো কোনটি গুচ্ছিত ফল? হ্যাঁ পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য ফ্রি, পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য এক্সাম ফ্রি। ওকে আচ্ছা এরপর আসি, দেখো কোনটি গুচ্ছিত ফল? আর পেইড ব্যাচে যারা স্টুডেন্ট আছে, যারা আমাদের ক্লাস প্লাস এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ক্লাসগুলো সব ডিসেট করে দেওয়া আছে, যার যে অধ্যায়ে সমস্যা আছে একবার জাস্ট রিভিশন করে ফেলবা। আমাদের ক্লাসগুলো খুবই কম সময়ের হয়, 1 থেকে 1.5 ঘন্টা, খুবই কম্প্যাক্ট আকারে করে দেওয়া হয়। অন্যান্য জায়গায় রিভিশন ক্লাসে দেখবা 7-8 ঘন্টা নিচ্ছে, এটাকে রিভিশন বলে না, এটা হচ্ছে এইচএসসি লেভেলের পড়াশোনা। তোমার এখন দরকার কত সহজে কম সময়ের মধ্যে তুমি ভালো রিভিশন দিতে পারো। আমরা কোয়ান্টিটিতে না, আমরা কোয়ালিটিতে বিশ্বাসী। ওকে আচ্ছা এরপর আসি, দেখো কোনটি গুচ্ছিত ফল? তো ভাই এই যে আতা দেখছো না তোমরা? আতা দেখছো না ভাই? এভাবে গুচ্ছ গুচ্ছ আকারে থাকে। আতা কিরকম থাকে ভাইয়া? এই যে গুচ্ছিত গুচ্ছিত আকারে থাকে। তাহলে ভাই গুচ্ছিত ফল কোনটা? আতা। ছোটবেলায় তো পড়ছো যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এরকম জিনিস একটা ছিল। ওকে সো গুচ্ছিত ফল কোনটা বলবা ভাইয়া? আতা। এই যে আতা দেখতে কিসের মতো? গুচ্ছিতর মতো। ওকে আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এরপর আসি ভাইয়া জুওলজি নিয়ে, জুওলজি অলরেডি একটা নিছি, আরো একটা নিব। আচ্ছা এরপর দেখো 33 নাম্বার, কোনটি পিউরিন ক্ষারক? কোনটি পিউরিন ক্ষারক? কি কি আছে? কোনটি পিউরিন ক্ষারক? কি আছে? সাইটোসিন, থাইমিন, অ্যাডেনিন, ইউরাসিন। বলো কোনটি পিউরিন ক্ষারক? একটা আছে পিউরিন আর একটা কি আছে বলো তো? পাইরিমিডিন। একটা আছে ভাইয়া পিউরিন আর একটা কি আছে? পাইরিমিডিন। একটা আছে পিউরিন, পিউরিন এখানে আছে, আমরা পাইরিমিডিনটা লিখি। একটা আছে ভাইয়া পিউরিন আর একটা কি আছে? পাইরিমিডিন। সো তোমাকে আজ করা হয়েছে কোনটি পিউরিন ক্ষারক। সো আমরা কি পিউরিন ক্ষারক করছে বলে খালি পিউরিন ক্ষারকও পড়বো, আমরা পাইরিমিডিন ক্ষারকও কিন্তু পড়বো আর কি। ওকে আচ্ছা সো দেখো, সো মনে রাখবা থায়ামিন আর সাইটোসিন, থায়ামিন আর সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন। আর পিউরিন কারা ভাইয়া? অ্যাডেনিন আর গুয়ানিন, অ্যাডেনিন আর গুয়ানিন। আর পাইরিমিডিন কারা? থায়ানিন আর সাইটোসিন। ঠিক আছে, থায়ানিন আর সাইটোসিন। ওকে সো এই দুটা মনে রাখবা। এজি, এজিটা কি? পিউরিন। এজি কি? পিউরিন। সো অ্যাডেনিন কি হবে? অ্যাডেনিন। গুয়ানিন তো নাই, তাহলে সাইটোসিন, থায়ামিন আর একটা আছে ইউরাসিন। বুঝছো? সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিন এরা সবাই কি? পাইরিমিডিন, পাইরিমিডিন, পাইরিমিডিন। ওকে আচ্ছা সো এটা যদি অনেকের প্যাচ লেগে যেতে পারে, আমি আর এমনি মনে থাকতো, বাট তাও যদি প্যাচ লেগে যায় তাহলে মনে রাখবা যে এই যে তোমাকে পেলে, বলো তোমাকে পাইলে, আমরা বলি না যে তোমাকে পাইলে টিসি দিয়ে দিবে স্কুল দিয়ে, সো মনে রাখবা এই যে ইউ, ইউ তোমাকে
পেলে কি দিয়ে দিবে বলো তো, টিসি দিয়ে দিবে। কাকে? তোমাকে পাইলে। পাইলেতে মানে কি? পাইলেতে মানে পাইরিমিডিন, ঠিক আছে। আর পিউরিনটা দরকার নেই, তুমি একটা মনে রাখো, তোমাকে পেলে কি করবে বলো তো, টিসি দিয়ে দিবে। মানে ইউ, তোমাকে মানে কি ইউ, পেলেতে কি? পাইলে। পাইলে মানে কি? পাইরিমিডিন। কি দিয়ে দিবে? টিসি দিয়ে দিবে, মানে থায়ামিন আর কি সাইটোসিন। সো যাদের মনে থাকে না তারা এটার মাধ্যমে মনে রাখতে পারো। আমার এমনি মনে থাকতো বা অনেকের এমনি মনে থাকে। আচ্ছা, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাসকে কি বলে? এটা একটু আগে সলভ করাইছি, দেখা মাত্রই উত্তর দিয়ে দিবা সংক্রমণ ক্ষম। সংক্রমণ ক্ষম মানে যার ক্ষমতা আছে। সো এটা आंसर কোনটা হবে বলো? আপনার পুরনো আইডিতে ফ্রেন্ড ছিলাম, যে কোনো আমার আইডি নষ্ট হয়ে গেছে, ওটা ডিসেবল হয়ে গেছে, কে জানি পিছে লাগছিল, আইডি ডিসেবল করে দিচ্ছে, কি করব। আচ্ছা যাক, সংক্রমণ ক্ষমসম্পন্ন ভাইরাসে কি বলে? 1 মাস হয়ে গেছে আমার আইডির, চলে গেছে 1 মাস হয়ে গেছে, 1 মাস ধরে আইডি নাই, নতুন আইডি খুলছি, কি আর করার। প্রায় ভার্সিটি লাইফের শুরুর স্মৃতিগুলো ছিল, সেই সকল স্মৃতি কে জানি নষ্ট করে দিল। যাক, আল্লাহ তাআলা বলছে সবাইকে ক্ষমা করে দিতে, ক্ষমা করে দিছি, আর কি করার। আচ্ছা দেখো, সংক্রমণ ক্ষম সম্পূর্ণ ভাইরাসে কি বলে? ভিরিয়ন। কি বলা হয়? ভিরিয়ন। এই যে নামের শেষে বলছিলাম যে সংক্রমণ ক্ষম মানে কি? সংক্রমণ ক্ষমতা কি আছে? অন আছে। তার মানে সংক্রমণ ক্ষম বলে কি হবে? অন হবে। অন মানে কি? ভিরি অন। অন মানে কি? ভিরি অন। আচ্ছা, এরপর আসি 35 নাম্বার। কোনটি বেশি থাকায় ফুলে কোনটি বেশি থাকায় কীটপতঙ্গ আকর্ষিত হয়? 35। আল মুহিত বলছে ভাইয়া ফার্স্ট পড়ান, এর থেকে ফার্স্ট আমি আর পড়াইতে পারিনি, এর থেকে ফার্স্ট পড়লে আমার উত্তর দিতে হবে যে একের অ্যান্সার বি, বি এর অ্যান্সার সি, এভাবে পড়াইতে হবে, এভাবে না। আমি যদি ব্যাখ্যামূলক পড়াচ্ছি, তোমার যদি এভাবে ভালো না লাগে, তুমি পরবর্তীতে ফার্স্ট ক্লাস করে নিবা কি 2x 3x দেখে, ওকে। সো বারবার ফার্স্ট ওয়ান বলার কোনো দরকার নাই, এখানে আমি পড়াচ্ছি, বুঝছো, প্রায় 1.5 ঘন্টা ধরে পড়াচ্ছি। সো এনার্জিও একটা বিষয় আছে। সো যেভাবে পড়াচ্ছি এভাবে পারলে পড়ো, আদারওয়াইজ ইউ ক্যান বলা যায় যে পরবর্তীতে তুমি এটা 2x বা 3x করে নিও, ওকে, তাহলে ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি, দেখো ফুলে কোনটি বেশি থাকায় কীটপতঙ্গ আকর্ষিত হয়? সো দেখো ভাই, ফুলে যে কীটপতঙ্গ আকর্ষিত হবে, সো আকর্ষণের মেইন কারণটা কি? দেখো, তোমার সামনে দিয়ে আকর্ষণের দরকার নাই, তোমার সামনে দিকে যদি একটা রং বেরঙের জামা পরে যায়, তুমি না চাইতেও কি তার দিকে তাকাবা, এরকম একটা অবস্থা, তাই না, যে কি পড়লো এটা, এরকম ভাবে দেখবা। সো রং কিন্তু আমাদের কি করে? অনেকটা আকর্ষিত করে। সো ভাই, যে রং যেটা আছে, রংটা আমরা কোথায় দেখতে পাই? সো তোমরা তো অনেকেই ভাই গুগল ক্রোম চালাইছো, গুগল ক্রোম অনেক চালাইছো না? গুগল ক্রোমের লোগো তো তোমাদের সবার জানার কথা। এই যে দেখবা ভাই, কি থাকে? এরকম 3টা কালার থাকে, দেখবা, এই যে লাল থাকে, হলুদ থাকে, সবুজ থাকে, তাই না? গুগল ক্রোমটা দেখবা কেমন কালারফুল, তাহলে ওইটা দিয়ে মনে রাখবে ভাই কীটপতঙ্গ আকর্ষিত কি দ্বারা? ক্রোমোপ্লাস্ট, ভাই যে গুগল ক্রোম, ঠিক আছে, গুগল ক্রোম, ক্রোম দিয়ে কি? ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে, ক্রোম দিয়ে কি? ক্রোমোপ্লাস্ট। তাহলে ক্রোম কেমন দেখতে ভাইয়া? রঙিন দেখতে। সো রঙিন দেখলে কি হবে? কীট পতঙ্গগুলা আকর্ষিত হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা, ওকে। ফুলে কোন কীট পতঙ্গ আকর্ষিত হয় ভাইয়া? ক্রোমোপ্লাস্ট আকর্ষিত হয়, ওকে। আচ্ছা, পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত? পেঁয়াজ, দেখো পেঁয়াজ, পেঁয়াজ কি হইলো বলতো? এই যে পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা, তবে পেঁয়াজ দেখে কি হয়েছিল? আচ্ছা ঠিক আছে, মই সমস্যা নাই, বুঝতে পারছো তুমি, এটাই অনেক। আচ্ছা, এরপর দেখো পেঁয়াজ, পেঁয়াজ কি হয়? পেঁয়াজ নিয়ে আমরা কি করি বলতো? এই যে পেঁয়াজের দাম সামনে অনেক বেড়ে গেছে না, তো একজন কি করছে, খাটের নিচে পেঁয়াজ রেখে পেঁয়াজের উপর শুইছে, পেঁয়াজের উপর কি করলো বলতো সে? ষোলো, পেঁয়াজের উপর কি করলো? শুলো, ঠিক আছে, পেঁয়াজের উপর কি করলো সে? শুলো, ঠিক আছে, পেঁয়াজের উপর কি করলো সে? শুলো, শুলো মানে কি? 16, ঠিক আছে। তাহলে পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত? 16। পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত ভাইয়া? 16। পেঁয়াজের উপর কি করলো সে? ঘুমাইছিল বা শুইছিল বা শুলো, ঠিক আছে। তাহলে পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত? 16, ওকে। আচ্ছা, কোনটি শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু? কোনটি শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু? এরপরে কোশ্চেন আনসার দাও। কোনটি শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু? বলো, কোনটি শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু? কোনটি শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু? আচ্ছা, কোনটি শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু? তবে মনে রাখবা, এই যে ক্লোরোপ্লাস্ট যেটা আছে না, এটার কাজটা কি বলতো? এটা শক্তি রূপান্তরের সাথে কি বলতো জড়িত অঙ্গাণু কোনটা? ক্লোরোপ্লাস্ট।
এরা কি করে মেইনলি, এরা মেইনলি তোমার কি করে সূর্যালোককে গ্রহণ করে খাবারে পরিণত করে বা শক্তিতে পরিণত করে। এই ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়, শক্তি রূপান্তরের অঙ্গাণু। ঠিক আছে, শক্তি রূপান্তরের সাথে জড়িতটাকে এই যে ক্লোরোপ্লাস্ট যেটা আছে এটা হচ্ছে জড়িত। তাহলে 37 অ্যান্সার কোনটা হবে, 37 অ্যান্সার হবে বি নাম্বারটা, ক্লোরোপ্লাস্ট। এটা ভুল করবা না। এরপর আসি, ডিএনএ এর প্রতিটি ঘূর্ণনে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কয়টা? এই যে ভাই ডিএনএ যে প্রতিটা ঘূর্ণন দেয়, বুঝছো, এই যে ভাই ডিএনএ যে প্রতিটা ঘূর্ণন আছে, এই প্রতিটা ঘূর্ণনে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কয়টা? এই যে একটা ঘূর্ণন, এই যে এখান থেকে একটা আর এখান থেকে একটা, মানে ঠিক আছে, ঘূর্ণনটা এখানে শেষ। তো বলছে এই একটা ঘূর্ণনে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কতটা? ডিএনএ এর প্রতিটা ঘূর্ণনে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কতটা? তা আরেকটা বলে রাখি, প্রতিটা ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা যদি বলে, মনোনিউক্লিওটাইডের সংখ্যা, আচ্ছা লেখা দরকার নেই, মনোনিউক্লিওটাইড। ঠিক আছে, হাইড্রোজেন যদি বলে প্রতিটা ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা কয়টা, তাহলে বলবো ভাইয়া 10টা না, কিন্তু 10 জোড়া। ঠিক আছে, মনোনিউক্লিওটাইডের সংখ্যা বললে কয়টা বলবা, 10 জোড়া। আর প্রতিটা ঘূর্ণনে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কয়টা? হাইড্রোজেন কি আকারে থাকে ভাইয়া, 2 আকারে থাকে। তাহলে H2 মানে কি 2 থাকবে, 2 অবশ্যই থাকবে, তার সাথে কত থাকবে, 5 থাকবে। কারণ হাইড্রোজেন লিখতে কয়টা লেখা, দেখো তো, 1 2 3 4 5, তার মানে কত হবে, 5 হবে, 2 5, তার মানে কত হবে, 25টা। কয়টা? 25টা। হাইড্রোজেন বন্ডের সংখ্যা কয়টা ভাইয়া, 25টা। হাইড্রোজেন বন্ডের সংখ্যা কয়টা, 25টা। আচ্ছা, রিডিউসিং সুগার কোনটা? দুইটা জিনিস আছে, রিডিউসিং সুগার আর এটা কি আছে বলতো, নন রিডিউসিং সুগার। সো বলা হয়েছে কোনটা রিডিউসিং সুগার, কোনটা রিডিউসিং সুগার বলো তো, কোনটা রিডিউসিং সুগার? রিডিউসিং সুগার কারা, কি কি আছে, ফ্রুক্টোজ আছে, সুক্রোজ আছে, আর কি আছে, ট্রিহেলোজ আছে। বলো কোনটা হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে রিডিউসিং সুগার? তোমার মনে রাখবা গ্লুকোজ। ঠিক আছে, রিডিউসিং সুগার কারা, গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজের মতো দেখতে কে, ফ্রুক্টোজ। ঠিক আছে, গ্লুকোজের মতো দেখতে কে, ফ্রুক্টোজ। এক্সাম্পল গুলো মনে রাখবা ভালো মতো, গ্লুকোজ, ফ্রুক্টোজ। ঠিক আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, হ্যাঁ, ম্যানোজ, গ্যালাক্টোজ। ঠিক আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজের মতো কি আছে, গ্যালাক্টোজ। আচ্ছা, গ্যালাক্টোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ। ঠিক আছে, গ্লুকোজ, তারপরে কি আছে, গ্যালাক্টোজ, তারপরে কি আছে বলতো, ম্যানোজ। এরা সবাই কি, এরা সবাই হচ্ছে রিডিউসিং সুগার, এরা সবাই কি, রিডিউসিং সুগার। ওকে, আচ্ছা, এরপর আরো দুইটা মনে রাখবা, রাইবোস আর জাইলোস। ঠিক আছে, রাইবোস আর একটা কি, ঠিক আছে, রাইবোস আর একটা হচ্ছে জাইলোস। ওকে, এরা হচ্ছে সবাই কি, রিডিউসিং সুগার। এই 6টা টার্ম একটু মনে রাখবা কষ্ট করে। ওকে, তাহলে রিডিউসিং সুগার কোনটা হবে, এই যে ফ্রুক্টোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি, রিডিউসিং সুগার। এই রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার, এগুলো কিন্তু ফুল সিলেবাসের জিনিসপাতি, তাও আমি তোমাকে পড়াই দিচ্ছি, কোনো রিস্ক নেওয়া যাবে না। যেমন আসেন খুলনা ইউনিভার্সিটি কিছু কোশ্চেন আসছে বাইরে, তো এই বাইরের কোশ্চেনগুলো তুমি পারো, সেজন্যই পড়াচ্ছি কষ্ট করে। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার হবে কোনটা, এ নাম্বারটা। 40, সূর্যমুখী ফুলের অম্রা বিন্যাস কি, বলো, সূর্যমুখী ফুলের অম্রা বিন্যাস কেমন? বলো, সূর্যমুখী ফুলের অম্রা বিন্যাস কেমন? সূর্যমুখী ফুল, এর পরের কোশ্চেনটা কি বলা হয়েছে, সূর্যমুখী ফুলের অম্রা বিন্যাসটা কেমন? আচ্ছা, ভুল করলাম। আচ্ছা, ভুল করছো এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, ভুল করতেই পারো, ভুল করলেই পরীক্ষা হলে মনে থাকবে ভালো মতো। ওকে, পারলে তো ওটা মনে থাকে না, বাট ভুল করলেই দেখবে যে এটা ভুল করছো, এই যে বলতেছো ভুল করছি, এই জন্য এটা পরীক্ষা হলে মনে থাকবে আরো ভালো মতো, বুঝছো? আচ্ছা, তো দেখো কি বলছে, সূর্যমুখী ফুলের অম্রা বিন্যাস কোনটা, সূর্যমুখী ফুল, হ্যাঁ, দেখো, দেখো ভাই, ত্রিশুধা, ত্রিশুধা, আমার সাথে সাথে হ্যালো, একটা মিনিট। আচ্ছা, সবাই মনে রাখবে কি, ত্রিশুধা, আমার সাথে সাথে সবাই কমেন্ট করো কি, ত্রিশুধা, ত্রিশুধা, ত্রিশুধা। ঠিক আছে, ত্রিশুধা। তবে ত্রিশুধাতে কি হলো, ত্রিধারা, সূর্যমুখী, ধান, ত্রিধারা, সূর্যমুখী আর ধান, এরা কি, ত্রিশুধা, ত্রিধারা, সূর্যমুখী আর ধান। এরা কেমন হয়, এরা হয় হচ্ছে বেসাল বা মূলীয়, বেসাল বা মূলীয় যদি বলে তাহলে কি বলবা, ত্রিধারা, বেসাল বা মূলীয়, বেসাল বা মূলীয়কে
ত্রিসুধা, আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো, ত্রিসুধা, ত্রিসুধা, এটা আমরা একটু সবাই কমেন্ট করে ফেলো। ত্রিসুধাতে কি হলো ভাইয়া? ত্রিধারা, সূর্যমুখী আর ধান কেমন? বেসাল বা মূলীয়। এই যে সূর্যমুখী, সূর্যমুখী কেমন? মূলীয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা, 40 এর অ্যান্সার ডি। আচ্ছা, এরপর আসি 41, সরিষা ফুলের পুষ্পপত্র বিন্যাস কেমন? সরিষা ফুল, বলো সরিষা ফুলের পুষ্পপত্র বিন্যাস কেমন হবে? সরিষা ফুলের পুষ্পপত্র বিন্যাস কেমন হয়? সরিষা ফুল, বলো তো সরিষা ফুল, এটা পারা উচিত তোমাদের, এটা খুবই সহজ। সরিষা ফুলের পুষ্পপত্র বিন্যাস কেমন হয়? ওকে, দেখো ভাইয়া, সরিষা মনে বাবা, এই যে কুইনরা আছে না, কুইন হচ্ছে কি করে বলো তো? কুইনরা পায়ে কি মাখে? সরিষা মাখে। কুইনরা ভাইয়া পায়ে কি মাখে? সরিষা মাখে। কমেন্ট করো, কুইনরা পায়ে কি মাখে ভাইয়া? সরিষা মাখে, ঠিক আছে? ওই যে সরিষার তেল মাখে, সরিষা তেল মাখে না, সরিষার তেল মাখে। আগেকার দিনে তো সব লোশন বা ভ্যাসলিন ছিল না, তখন কি মাখতো? সবাই তেল মাখতো। সো কুইন পায়ে কি মাখে? সরিষা মাখে। তো কুইনতে ভাইয়া কুইন কান শিয়াল, ওকে। পাতে কি ভাইয়া? পায়েতে কি? পেয়ারা। আর সরিষাতে কি? সরিষা। তাহলে ভাই সরিষা ফলের পুষ্পপত্র বিন্যাস কেমন হবে ভাইয়া? কুইন কান শিয়াল। কুইন পায়ে কি মাখে? সরিষা তেল মাখে। যে ফারজানা তাসনিম কমেন্ট করে ফেলছে, ও আগে পড়ছে, ক্লাসে ছিল, এই জন্য জানে। কুইন পায়ে কি মাখে বলো তো? সরিষা মাখে। 11 অ্যান্সার এ নাম্বারটা। 12, গোদরোগ, দেখবো অনেকের গোদরোগ হইলে পা ফুলে যায়, এই যে পা এরকম ভাবে মোটা হয়ে যায়, ঠিক আছে? তো এই যে পা যে মোটা হয়ে যায় বা দেখতে অনেক, দেখো তার একটা পা দেখা যায় যে চিকুন, ঠিক আছে? একটা পা দেখা যায় যে এরকম চিকুন, আর একটা পা দেখা যায় এরকম মোটা হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে গোদরোগ। তো এই গোদরোগের জন্য দায়ী পরজীবীর নামটা কি বলতো? গোদরোগের জন্য দায়ী পরজীবীর নাম কি? গোদরোগের জন্য দায়ী পরজীবীটার নাম কি? কুইন পায়ে সরিষা মাখে, এই যে, ঠিক আছে। এমডি রাকিব হোসেন কমেন্ট করছে, রতির রহমান মিষ্টি কমেন্ট করছে, ফাজাল হাসান কমেন্ট করছে, সুরাই তৃপ্তি কমেন্ট করছে, মিনা ইসলাম কমেন্ট করছে, ত্রিশুদত্ত এটা কমেন্ট করছো। ওকে, বাকিরাও জানাও। শিয়াল থাকে সরিষার খেতে, ওকে, মনে রাখতে পারলেই হলো। আচ্ছা, এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও, পরে কোশ্চেন আনসার দিয়ে দাও দ্রুত। আর সবাই আর কি লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দাও, যাতে হচ্ছে তোমার ফ্রেন্ডরা যাতে এটা ক্লাসটা করে উপকৃত হয়। পাশাপাশি হচ্ছে তোমরা যাতে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যদি তুমি ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট আমাদের পেজে দাও, ওকে। আচ্ছা, এরপর আসি, দেখো গোদরোগ ভেয়া, গোদরোগ কি কি আছে? ওচেরিয়া ব্যানক্রফটি, ঠিক আছে? ওচেরিয়া ব্যানক্রফটি, ওচেরিয়া ব্যানক্রফটি, এটার কারণে কি হয়? এটার কারণে হচ্ছে আমাদের গোদরোগ হয়, বুঝছো? পা ইয়া হয়ে যায়, ব্যানক্রফটি, ওচেরিয়া ব্যানক্রফটি। এটা 2-3 বার বলবো, দেখো নামটা একটু ইউনিক আছে, আমার এমনি মনে থাকতো, ওচেরিয়া ব্যানক্রফটি, ওচেরিয়া ব্যানক্রফটি, ওকে। এই ওচেরিয়া ব্যানক্রফটির কারণে কি হয়? পা তোমার কি হয় বলো তো? ফুলে যায়। কি হয়ে যায়? পা হচ্ছে কি হয়ে যায়? ফুলে যায়, ওকে। আচ্ছা, এরপর দেখো ভাই, এই যে অ্যাডিস ফ্যাটিগেন্স, ঠিক আছে? অ্যাডিস ফ্যাটিগেন্স, অ্যাডিস ফ্যাটিগেন্স, অ্যাডিস মানে কি হয় বলো তো? ডেঙ্গু রিলেটেড। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে ভাই ডেঙ্গু জ্বর করে, ঠিক আছে? অ্যাডিসের কাজটা কি? এই যে ডেঙ্গু জ্বর, আমরা একটু পড়ছিলাম, অ্যাডিস মানে কি? ডেঙ্গু জ্বর। এরপর আসলে দেখো কিউলেক্স, এই যে কিউলেক্স কুইনি, তারপরে ফ্যাসিটেটাস, ঠিক আছে? অনেক কঠিন একটা নাম। তো এটার কাজটা কি ছিল বলো তো? এটা হচ্ছে করে গোদরোগ বিস্তার করে, ঠিক আছে? এটা কি করে? গোদরোগ বিস্তারে সাহায্য করে, গোদরোগ বিস্তারে সাহায্য করে। আমি এটার ব্যাখ্যামূলক পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, কোনো টেনশন নাই। জাস্ট তুমি এটা পড়ো এবং ক্লাসটা শেয়ার করে দাও, তোমাকে এটা দিয়ে দেওয়া হবে, ওকে। আচ্ছা, এরপর দেখো এটার কাজটা কি ভাই? হিস্টোলিটিকা, এটার কাজ হচ্ছে ভাই আর তোমার হচ্ছে কি সৃষ্টি করা? এটা হচ্ছে তোমার ওই যে কি জানি সৃষ্টি হয়, ওটা আমাশয়, আমাশয়, ঠিক আছে? কি সৃষ্টি হয়? আমাশয় সৃষ্টি হয়। এটা দ্বারা কি সৃষ্টি হয়? ওই যে আমাশয় যেটা আছে না, আমাশয় সৃষ্টি হচ্ছে হিস্টোলিটিকা, হিস্টোলিটিকা দ্বারা আমাশয় সৃষ্টি হয়। অ্যাডিস দ্বারা তো আমরা জানি ডেঙ্গু সৃষ্টি হয়। কিউলেক্স দ্বারা মনে রাখবা গোদরোগ বিস্তার ঘটে। আর বোচেরিয়া ব্যানক্রফটি দ্বারা কি হয়? ডাইরেক্ট গোদরোগটাই হয়। এই টার্মগুলো একটু মনে রাখবা। এরপর আসি 43, কোন ব্যাকটেরিয়ার একটি মাত্র ফ্লাজেলাম থাকে? একটা মাত্র ফ্লাজেলাম, ফ্লাজেলামের সাহায্যে কি করে ওরা? চলাচল করে। সো কার বলা হয়েছে একটা মাত্র ফ্লাজেলাম থাকে? কার একটা মাত্র ফ্লাজেলাম থাকে বলো তো? কার একটা মাত্র ফ্লাজেলাম থাকে? যে ডিমের সিট বাড়াইছে না, সিট বাড়ায় নাই, যেটা ছিল ওইটাই আছে, আরো কমাই দিছে 5টা সিট। আচ্ছা, সেটা একটা মাত্র কি থাকে বলতো? ফ্লাজেলাম থাকে। একটা মাত্র কি থাকে? ফ্লাজেলাম থাকে। কার? একটা মাত্র ফ্লাজেলাম থাকে। কার? তো ভাই মনে রাখবা ভিব্রিও কলেরা, যেটা দিয়ে কি হয়? কলেরা রোগ হয়, ঠিক আছে? ভিব্রিও
কলেরা, এই কলেরার কয়টা মাত্র ফ্লাজেলাম থাকে? একটা মাত্র ফ্লাজেলাম থাকে। ভিব্রিও কলেরার ভাই কয়টা ফ্লাজেলাম থাকে? মাত্র একটা ফ্লাজেলাম থাকে। ওকে, একটা ফ্লাজেলাম থাকে ভিব্রিও কলেরার। ওকে, আচ্ছা এই জন্য এটাকে কি বলে? মনোট্রিকাস। এরপর আসি বাইভ্যালেন্ট। এই যে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিসের কোন উপপর্যায়ে? এই যে ভাইয়া বাইভ্যালেন্টের সৃষ্টি হচ্ছিল, এই যে বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট এই দেখো তোমরা যারা, এই যে বাইভ্যালেন্ট মানে কি বলতো? বাইভ্যালেন্ট মানে যে জোর যে সৃষ্টি হওয়া। সো এই যে অনেকে যে ক্লাস থেকে এই যে চলে যাচ্ছ, না বলে যে চলে যাচ্ছ, ন্যূনতম কারেক্টারের জন্য হলো তো অ্যাটলিস্ট বাই বলে যাবা, তাই না? বাই না বলে তোমরা ধুপধাপ করে চলে যাও, এটা কি ঠিক? তাই না? সো তোমরা যখন চলে যাবা তখন সবাই কি বলবা বলো তো? বাই এস জেড। এই যে আমার নাম কি? সানজিদ জাহিদ, সানজিদ জাহিদ, এস তে সানজিদ, জেড তে জাহিদ। সো সবাই যাওয়ার সময় কি বলে যাবা? বাই এস জেড। আমার সাথে সাথে কমেন্ট করো বাই এস জেড, বাই এস জেড। তো ভাই বাইতে কি ভাই? বাইতে হচ্ছে ভাই বাইভ্যালেন্ট। বাইতে কি ভাইয়া? বাইভ্যালেন্ট। আর এস তে কি ভাই? এস তে সিনাপসিস। তাহলে ভাই বাইভ্যালেন্ট আর সিনাপসিস এই দুটো টার্ম যদি দেখো তাহলে বলবা কোন দশায় হয়? জেড তে জাইগোটিন। তাহলে বাইভ্যালেন্ট আর সিনাপসিস কোথায় হয় ভাইয়া? জাইগোটিনে হয়। তাহলে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় ভাই কোন উপপর্যায়? জেড তে জাইগোটিন উপপর্যায়। ঠিক আছে, কোন উপপর্যায় ভাইয়া? জাইগোটিন উপপর্যায়। তাহলে বাই এস জেড আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো। এগ্রি এর জন্য ক্লাসটা করলে কেমন হয় ভাই? যেখানে জাহিনোর ডি এর এত ডিপ থেকে কোশ্চেন আসে বা এত ইয়া আসে, সো এটা যদি তুমি ভালো মতো করো তোমার এগ্রিতে এমনি ইনশাআল্লাহ হয়ে যাবে আর কি। ওকে, কোনো প্যারা নাই। এগ্রিতে তোমার সিট সংখ্যাও বেশি, এগ্রিতে চান্স পাওয়া তুলনামূলক কিন্তু ইজি। ওকে, সো জাহিনগর ডি তুলনায় এগ্রিতে চান্স পাওয়া কিন্তু তুলনামূলক ইজি, কারণ ওখানে কোশ্চেন প্যাটার্ন তুলনামূলক ইজি হয়, যেটা জাহিনোর ডিতে অনেক ডিপ থেকে, কারণ এখানে বায়োলজি অনেক বেশি মার্ক। সো তুমি যদি এই কাজটা ভালো মতো করো ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিসে কোন উপপর্যায়ে? বাই এস জেড। বাইভ্যালেন্ট আর সিনাপসিস কোন দশায় হয়? জাইগোটিন দশায় হয়। আচ্ছা এই কোশ্চেন, এরপর আসি দেখো, এরপর কি আসছে? ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলে? ক্রোমোজোমে যে সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী যে তন্তু আছে সেটাকে কি বলে? এরপর বলো। আচ্ছা, গলা পুরো ইয়া হয়ে গেছে, এবার দ্রুত দ্রুত বলো, দ্রুত দ্রুত বললাম না, দ্রুত আগাবো। আচ্ছা দেখো ভাই, ক্রোমোজোমে তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী যে তন্তু আছে এই তন্তুটাকে কি বলবো দেখো তো? ট্রাকশন ফাইবার। কি বলবো? সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে আমরা কি বলবো ভাইয়া? ট্রাকশন ফাইবার। সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার ট্রাকশনকারী মানে আমাদের সবকিছু কি দিকে থেকে বলো তো? সেন্টারের দিকে টানে। এই যে মনে করো একটা ইলেকট্রন যখন ঘুরতেছে, এই ইলেকট্রনকে কে আকর্ষণ করতেছে? তার সেন্টারই কিন্তু আকর্ষণ করতেছে। ঠিক আছে, সো কেন্দ্রের দিকে সবসময় আমাদেরকে টানে। আমাদেরকেও দেখো যে পৃথিবীর দিকে টানে বা নিচের দিকে টানে, মানে কেন্দ্রের দিকে টানে। তো কেন্দ্রের দিকে মানে কি? সেন্ট্রোমিয়ার, এই যে সেন্টার, কেন্দ্র মানে কি? সেন্টার। সেন্টারের দিকে কি টানে বলতো? অ্যাট্রাক্ট করে, মানে ট্রাকশন ফাইবার। ঠিক আছে, কি দিয়ে অ্যাট্রাক্ট করে? ফাইবার মানে দড়ি দিয়ে অ্যাট্রাক্ট করে। তো সেন্টারের দিকে আমাদের কি করে? অ্যাট্রাক্ট করে। সেন্টারের দিকে কি করে বলতো? অ্যাট্রাক্ট করে। তো সেন্টার মানে কি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলা হয়? অ্যাট্রাক্ট মানে কি? ট্রাকশন ফাইবার। ওকে, তার মানে কি হবে? ট্রাকশন ফাইবার, নট স্পিন্ডল ফাইবার, নট বাস্ট ফাইবার, নট কোনোটি নয়। ওকে, অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা। 46 বলো। এরপর আসি 46। কোন বৈশিষ্ট্যটি আদিকোষে অনুপস্থিত? কি কি আছে? অপেরন, 70s রাইবোসোম, অবাত শ্বসন, ইন্ট্রন। কোনটা বলা হয়েছে আদিকোষে অনুপস্থিত? বলো কোনটা আদিকোষে অনুপস্থিত? কোনটি আদিকোষে অনুপস্থিত? কোনটি আদিকোষে অনুপস্থিত বলো তো দেখি, কোনটি আদিকোষে অনুপস্থিত? কোনটি আদিকোষে অনুপস্থিত? ওকে, 46 ডি বলছে একজন। আচ্ছা বাকিরাও জানাও। এভরিওয়ান মেনশন দিয়েছে না? না, 12টার পরে দেওয়া যায়। ওকে, এর পরে কোশ্চেন আছে, দাও পরের কোশ্চেনটা। আচ্ছা দেখো সোভিয়া, আমাদের যা মনে রাখতে হবে, আদিকোষের অনুপস্থিত থাকে না। আদিকোষের
কোন রাইবোসোম থাকে? সেমেন্টিয়াস রাইবোসোম, ঠিক আছে, আদি কোষে সেমেন্টিয়াস রাইবোসোম থাকে, এটা আমাদের ঠিক আছে। আদি কোষে সবকিছুই কি? অনুন্নত। আদি কোষে সবকিছুই কি বলতো? অনুন্নত, ঠিক আছে। আচ্ছা, এখানে মনে রাখবা কি শোষণ করবে? সবাত নাকি অবাত? সবকিছু তো অনুন্নত, তার মানে অবাত শোষণ করবে, ঠিক আছে। অপেরণ থাকবে, অপেরণ আদি কোষের একটা বৈশিষ্ট্য, অপেরণ থাকা, এটাও আছে। এবং আদি কোষের একটা লাইন আছে দেখবা, আদি কোষে কোনো ইন্ট্রন নাই। আদি কোষে কি নাই? কোনো ইন্ট্রন নাই। আদি কোষে কি নাই? কোনো ইন্ট্রন নাই। ওকে, ইন্ট্রন নাই, আদি কোষে কোনো ইন্ট্রন নাই। কোষ বিভাজনের আবিষ্কার করেন কে? কোষ বিভাজন আবিষ্কার করেন কে? দেখো, এটা কিন্তু কোষ আবিষ্কার করছেন কে সেটা বলে নাই, বলছে কে কোষ বিভাজন কে আবিষ্কার করছে। সো কোষ কে আবিষ্কার করছে আর কোষ বিভাজন কে আবিষ্কার করছে, দুইটা কিন্তু আলাদা জিনিস। সো কোষ বিভাজন আবিষ্কার করছে কে বলতো? একটু আগেই বলছি যে মাইটোসিস নামকরণ যিনি করছিলেন, মাইটোসিস নামকরণ যিনি করছিলেন তিনি কোষ বিভাজন আবিষ্কার করছিলেন। মাইটোসিস নামকরণই যিনি করছিলেন তিনি কি করছিলেন? কোষ বিভাজনটা আবিষ্কার করছিলেন। তো বলো তো কে? ওকে, এর পরে কোশ্চেন আনসার দিয়ে দাও। সো কে করছিল এটা? এটা করছিল কিন্তু ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে, ওয়াল্টার ফ্লেমিং। তার মানে 47 অ্যান্সার কোনটা হবে? 47 অ্যান্সার হবে কিন্তু বি নাম্বারটা, ওয়াল্টার ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং। ওকে, ফাইন। 48, ডিএনএ অণু সূত্র দুইটির প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত? প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য, ঠিক আছে, ডিএনএ অণুর সূত্র দুইটির প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত মিটার? প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত মিটার বলতো? প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত মিটার? তবে মনে রাখবা 3-4। ঘূর্ণনের দৈর্ঘ্য কত ভাইয়া? আমার সাথে সাথে কমেন্ট করো। ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 3-4, ঠিক আছে, কত? 3-4 মানে 3.4। প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত ভাইয়া বলবা? 3-4 মানে কি 3.4। 3-4 মানে কি 3.4। 3-4, ওকে, মনে রাখবা কি 3-4, ওকে, 3.4। 3-4, এটা একটু আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো। 3-4 মানে 3.4। আচ্ছা, এরপর 3-4 মানে কি 3.4, তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা, 48। এরপর আসি ভাই 49, গ্রিক শব্দে অ্যানাফেজ অর্থ কি? এটা আগেই বলছি। গ্রিক শব্দে অ্যানাফেজ অর্থ কি? এনা। এনা নামে কি আছে ভাই? একটা বাস আছে, এনা বাস। ওকে, এনা বাস, যারা হচ্ছে এই যে আমার মতো দক্ষিণাঞ্চলে যাদের বাসা, দেখবা এনা নামে একটা বাস আছে। অন্যদিকেও থাকতে পারে, আমার ঠিক জানা নাই, উত্তর দিকেও যায়, ময়মনসিংহের দিকেও জানি যায় আর কি, এনা নামে একটা বাস আছে। তো এনা, এনা, এনাতে কি? এনাফেজ। এনাতে কি? এনাফেজ। এনাবাস কিন্তু অনেক গতিতে চলে। এনাবাস কিসে চলে ভাইয়া? অনেক গতিতে চলে, অনেক গতিতে চলে। গ্রিক শব্দ এনাফেজ শব্দের অর্থ কি ভাইয়া? গতি পর্যায়। এনাফেজ শব্দের অর্থ কি হইলো ভাইয়া তাহলে? গতি পর্যায়। ভাইয়া এরকম ইজি কোশ্চেন কি আসবে? কোনটা ইজি কোশ্চেন আমাকে একটু বলো তো, কোনটা? 48 নাকি 49? মেবি 48 এর কথা বলছো, যে ডিএনএ। এটা ইজি কোশ্চেন না, এটা তো ইজি কোশ্চেন না, কোনটার কথা বলছো? আচ্ছা দেখো, এখানে যে সকল কোশ্চেন আছে সবগুলাই কিন্তু ভার্সিটিতে আসা। তোমাকে আমি যদি একটু দেখাই, একটু ঘুরাই দেখাই, দেখো এটা কত সালে আসছে। এই দেখো জেইউডি, এই যে দেখাই, দেখো এই পাশে কিন্তু সব সাল লেখা আছে। এই যে জেইউডি 21-22 সালে আসা কোশ্চেন। এই যে তুমি যদি দেখো ভালো মতো, আমি একটু জুম করে দেখাই, এই দেখো সবগুলাই কিন্তু ভার্সিটিতে আসা কোশ্চেন। এই যে তোমার হচ্ছে এই যে জেইউডি 21-22 সাল। ওকে, সো প্রতিটা কোশ্চেনই কিন্তু ভার্সিটিতে আসা, বিগত বছরে আসা খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা, যেগুলো এই জন্য আমাদের খুব ভালো মতো এই টপিক গুলা ক্লিয়ার থাকতে হবে। এই জন্য তোমাদের ভালো মতো ক্লিয়ার করাচ্ছি। ওকে, তো আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। এরপরে কোশ্চেনে যাই। কোষ বিভাজন আবিষ্কার করেন কি? এটা তো বলছি। আচ্ছা, ডিএনএ এটা গেল। গ্রিক শব্দ অ্যানাফেজ অর্থ কি? অ্যানা মানে কি? গতি পর্যায়। তার মানে অ্যান্সার কোনটা হবে? 49 এর অ্যান্সার হবে সি নাম্বারটা। 50, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? কি বলা হয়েছে? নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। তো বলো কোনটায় বিলুপ্তি ঘটে? কোনটায় বিলুপ্তি ঘটে? ভাইয়া কোশ্চেন কয়টা করাবেন? 60? তোমরাই বলো কয়টা করাবো? 100? 100টা করাবো নাকি? আজকে 100টা করাই? 100টা করাবো? তোমরা কি থাকবা? কে কে থাকবা বলো? কোশ্চেন দেয় না, তবে কোশ্চেন মেক করে কিভাবে? কোশ্চেন দেয় না, বাট কোশ্চেন তো থাকে, ওটা পরে মানে তখন দেয় না, বাট পরে তো এটা দিয়ে দিতে সমস্যা নাই, পরে দিয়ে দেয়।
যখন পরীক্ষা শেষ হয়ে যায় তার 1 মাস 2 মাস পরে যারা যা আছে পাবলিকেশন আছে তারা এগুলো কালেক্ট করে ফেলে। ওকে, আচ্ছা দেখো নিউক্লিওলাসে কি বলে, বিলুপ্তি ঘটে। নিউক্লিওলাসে কি বলছে ভাইয়া, বিলুপ্তি ঘটে। তাহলে বলো কোথায় বিলুপ্তি ঘটে, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে কোথায়, বলো বলো দ্রুত দ্রুত। 50 নাম্বার কোশ্চেন আনসার দাও। টেলোফেজ, একজন বলছে টেলোফেজ, টেলোফেজ তো জীবনে হবে না, নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে ওইখানে। হ্যাঁ তো ভাইয়া মনে রাখবা, বিলুপ্তি ঘটে বললে কি প্রোফেজ, প্রোফেজে কি ঘটে, বিলুপ্তি ঘটে। ঘটতে থাকে যদি বলে, ঘটতে থাকে বললে বলবা কি প্রোমেটাফেজ, এখানে তো প্রোমেটাফেজ নাই, ঘটতে থাকে বললে বলবা কি ভাইয়া প্রোমেটাফেজ। আর যদি সম্পূর্ণ টার্মটা থাকে, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে যদি কথাটা থাকে, তাহলে বলবা কি মেটাফেজ। সো বিলুপ্তি ঘটে কোথায় ভাইয়া, প্রোফেজে বিলুপ্তি ঘটে, সহজ কথা। মাইক্রোসেফালির জন্য দায়ী ভাইরাস কোনটি, মাইক্রোসেফালির জন্য দায়ী, মাইক্রোসেফালির জন্য, মাইক্রোসেফালির জন্য দায়ী কোনটা বলো। কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো একটু জোরে দিব, আচ্ছা জোরে দিব। আচ্ছা দেখো যেটা বলি মাইক্রোসেফালি, ভাই মাইক্রোসেফালির পরে কি হয় বলো তো, মাইক্রোসেফালির জন্য কি হয়, মাইক্রোসেফালির জন্য শিশুর মস্তিষ্কটা কি হয় বলো তো, শিশুর মস্তিষ্কটা ক্ষুদ্র হয়, বুঝছো। তোমার দেখবা যে অনেকের মাথা নর্মালি না, মানে অনেকের মাথা ছোট হইতে পারে সেটা না, বাট মাইক্রোসেফালি দেখবা যে সারা বডি বড় আছে মানে মাথাটা অনেক ছোট আছে, ঠিক আছে। সো এটা কিসের কারণে হয়, মাইক্রোসেফালির কারণে হয়। ওকে, কিসের কারণে হয়, মাইক্রোসেফালি। সো ভাই এর জন্য দায়ী দায়ী ভাইরাস কোনটা বেয়া, জিকা ভাইরাস। কোন ভাইরাস বেয়া, জিকা ভাইরাস। তো মাইক্রোসেফালির জন্য বেয়া দায়ী ভাইরাস কোনটা, জিকা ভাইরাস। মনে রাখবা কোন ভাইরাস বেয়া, জিকা ভাইরাস, জিকা ভাইরাস। ওকে, জিকা ভাইরাস। এরপর আসি দেখো 52 নম্বর, ইকোলাই কোষে কি পরিমাণে পলিজম বিদ্যমান। আচ্ছা বেশি করে গেছে, বলো ই কোলাই কোষে কি পরিমাণে পলিজম বিদ্যমান, এটা তোমাদের জানতে হবে। ই কোলাই কোষে কি পরিমাণে পলিজম বিদ্যমান, ই কোলাই কোষে। হ্যাঁ তো মনে রাখবে, হ্যাঁ তো আচ্ছা তুমি মনে হয় ইকোলাই কোষে, এখানে দেখি তোমরা আনসার দাও তো, আগে আগে দেখি তোমরা আনসার দাও, কে কে এ আনসার দাও, দেখি এ আনসার দাও কে কে, বি আনসার দাও কে কে। সৌরভ বিশ্বাস বলছে উত্তেজনায় ভুল করে ফেললাম। আচ্ছা, এই জন্য ঠান্ডা মাথায় দাঁড়াইতে হবে, বেশি উত্তেজিত হওয়া যাবে না। এরপর আসি ভাই 52 নাম্বার কোশ্চেনে, 52 আনসার বি, 52 আনসার এ। এইটাই আমি এক্সপেক্ট করতেছিলাম, 52 আনসার এ কেন, এ কে দাও কে কে, এটা আমি এটাই আমি এক্সপেক্ট করতেছিলাম, বুঝছো। 52 আনসার এ দিবা বলেই আমি এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। এই যে 52 এ, এই 52 এর জন্য আমি অপেক্ষা করেছিলাম, বুঝছো। তো ভাইয়া মনে রাখবা, শুষ্ক ওজনের, শুষ্ক ওজনের 22%, শুষ্ক ওজনের 22%, ঠিক আছে, শুষ্ক ওজনের 22% হচ্ছে পলিজম। বাট শুষ্ক ওজনে 22% পলিজম, বাট কত হাজার যদি বলে তাহলে বলবা ভাইয়া 20,000। দুইটা এক জিনিস না, তোমরা হচ্ছে ওই জিনিসটা পড়ছো 22 পড়ছো, 22 তোমার মনে হচ্ছে 22,000 না, কত 20,000। কত ভাইয়া 20,000, কত ভাইয়া 20,000 আর কি। ওকে, সংখ্যা কত 20,000। আর শুষ্ক ওজনের যদি বলে, শুষ্ক ওজনের বলবা কত পার্সেন্ট, 22%। সো কোশ্চেন বুঝে আনসার দিতে হবে 20,000। ওকে, আচ্ছা সো এই জিনিসটা মাথায় রাখবা ভালো মতো। পর্দাবিহীন, পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি, পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি বলো, পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি। পর্দাবিহীন, পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি। আজ এক্সামে ছিল এই কোশ্চেনটা, কোথায়, খুলনা ইউনিভার্সিটি নাকি এফএমসি, কোনটা আসছিল আমি তো দেখি নাই। 53 ডি, আচ্ছা 52 আনসার দিচ্ছ, 53 ডি। আচ্ছা বলো 53 এ, 53 এ, 53 ডি, বলো বলো দ্রুত দ্রুত। রাইবোসোম, 53 এ। আচ্ছা তুমি মনে হয় ঝিল্লি কি বলছে, পর্দাবিহীন অঙ্গাণু মানে
কার কি নাই, কোনো পর্দা নাই। সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোনটা ভাইয়া? রাইবোসোম। রাইবোসোম কেমন ভাইয়া? পর্দাবিহীন অঙ্গাণু কোনটা? এই পর্দাবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু বললে কি বলবো ভাইয়া? রাইবোসোম। কোনটা ভাইয়া? রাইবোসোম। ওকে, রাইবোসোম। আচ্ছা, কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবিউল সৃষ্টি করে? মাইক্রোটিউবিউল সৃষ্টি হয় কোথায়? মাইক্রোটিউবিউল, তো ভাইয়া মনে ভাই যে মাইক্রোটিউবিউল যেটা আছে ভাইয়া, মাইক্রোটিউবিউলটা তৈরি হয় হচ্ছে ইন্টারফেস দশায়। কোন দশায়? ইন্টারফেস দশায়। এই মাঝখানে ইন্টারফেস দশা আছে না, বা প্রস্তুতি পর্যায়ে যেটা আছে না, এই প্রস্তুতি পর্যায়ে কি তৈরি হয়? তোমার হচ্ছে মাইক্রোটিউবিউলসটা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? মাইক্রোটিউবিউলস তৈরি হয়। কোথায় তৈরি হয় ভাইয়া? ইন্টারফেস দশায়। কোন দশায়? ইন্টারফেস দশা। এটাকে কি বলা হয়? প্রস্তুতি দশা। এবং এইটা টাইম কাল কত বলতো? 90 to 95% হচ্ছে তোমার ইন্টারফেস দশায় যায়, আর বিভাজন দশা বা মাইটোটিক দশায় যায় হচ্ছে 5 থেকে 10%। সো এটার কাহিনীটা কি? সো এটা একটু তোমার কাছে আজগুবি লাগতে পারে না, যে প্রস্তুতি নেয় 90 to 95% আর 5 থেকে 10% মতো বিভাজনের টাইম দেয়, এটা একটু আজগুবি লাগতে পারে না। সেটা কিভাবে মনে রাখবা? মনে রাখবা যে ভাই যে তুমি যে প্রস্তুতি নিচ্ছ, কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছ? 3-4 মাস ধরে প্রস্তুতি নিচ্ছ না? কয় ঘন্টার এক্সামের জন্য? মাত্র 1 ঘন্টার একটা এক্সামের জন্য তুমি 3-4 মাস ধরে প্রিপারেশন নিচ্ছ। ওই 3-4 মাস হচ্ছে কত পার্সেন্ট? 90 to 95%, মানে প্রস্তুতি পর্যায়। আর তুমি বিভাজন মানে হচ্ছে এক্সামের জন্য কতটুকু টাইম দিচ্ছ? মাত্র 5 থেকে 10% সময় দিচ্ছ। এইটাই আর কি ভাই মনে রাখবা। তো প্রস্তুতি পর্যায়ে বললে কত পার্সেন্ট সময় ভাইয়া? 90 to 95%। ওকে, আচ্ছা, এটাকে আবার ভাগ করা যায় কি বলতো? G1S G2, G1S G2। সো ভাই G1 এর জন্য কতটুকু পার্সেন্টেজ? 30 থেকে 40। আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো। G1S G2, G1 এর জন্য ভাই 30 থেকে 40, এস এর জন্য কত তোমার হচ্ছে 30 থেকে 50, আর জি2 এর জন্য কত বলতো? 10 থেকে 20। 30 থেকে 40, 30 থেকে 50, 10 থেকে 20, 30 থেকে 40, 30 থেকে 50, 10 থেকে 20। কি মনে রাখবা? দেখো, একবার তুমি ভাই 30 থেকে 40-এ পাঠাবা, একবার ভাই 30 থেকে 50-এ পাঠাবা। সো গ্যাপটা দেখো, এখানে গ্যাপ কত? 10, আর এখানে গ্যাপ কত ভাই? 20। তাহলে পরেরটা হবে কত? 10 থেকে 20%। কাহিনী শেষ। ওকে, আচ্ছা, কোনটি কোষের নিঃসৃত পদার্থ? কোষের নিঃসৃত পদার্থ আছে না, কোষের সঞ্চিত পদার্থ আছে, কোষের নিঃসৃত পদার্থ আছে। সো বলছে কোনটি কোষের নিঃসৃত পদার্থ? কোষের নিঃসৃত পদার্থ কোনটা? সবাই মনে রাখবা, হারপেন। হারপেন মনে রাখবা কি? হারপেন মানে তার কলম, হারপেন। ওকে, হারপেন। তো হারপেনে কি হলো ভাইয়া? হারতে হচ্ছে ভাইয়া হরমোন। হারতে কি ভাইয়া? হরমোন। পিতে পিগমেন্ট, ইতে এনজাইম, আর এনতে কি? নেকটার। পিগমেন্ট, এনজাইম, নেকটার, এরা কি সবাই নিঃসৃত পদার্থ। তো দেখো যে পেনের পিতে পিগমেন্ট, ইতে কি? এনজাইম, এনতে কি ছিল? নেকটার, সবগুলোই কি নিঃসৃত পদার্থ। মানে आंसर কোনটা হবে? 55 आंसर হবে ডি নাম্বারটা। 55 आंसर ডি নাম্বারটা। আরেকটা বিষয় বলে রাখি, তোমরা শেষ সময় যারা একটা রুটিন চাচ্ছ, প্রপার রুটিন রিভিশনের জন্য বা টপ করার জন্য, তারা হচ্ছে এই রুটিনটা ফলো করবা, তাহলেই হবে। এই রুটিনটা ফলো করলেই তোমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ওকে হয়ে যাবে। ওকে, এই রুটিনটা শেষ সময় আসলে সব পড়ার টাইম নাই, তুমি এই রুটিন অনুযায়ী এক্সাম দিবা বা এই রুটিন অনুযায়ী রিভিশন দিবা। আগামীকাল সকালবেলা সকাল 10টার সময় হচ্ছে জুওলজি পেপার ফাইনাল এক্সাম। ওকে, সো যারা যারা ভর্তি আসো তোমরা প্রিপারেশন নিয়ে নিবা। আজকে ক্লাসের পর জুওলজি পেপার ফাইনাল এক্সামের প্রিপারেশনটা নিয়ে নিবা। ওকে, জুওলজি পেপার ফাইনাল এক্সাম, এবং সন্ধ্যা 6টায় কিন্তু কালকে মডেল টেস্ট এক্সাম হবে, এবং রাত 10টার সময় কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম হবে। সো এক্সামগুলো সবাই ভালো মতো দিবা। আর যারা এখন ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, তুমি আগের এক্সামগুলো দিতে পারবা, কোনো সমস্যা নাই। মাত্র 9 টাকায় একটা এক্সাম, মানে 99 টাকা হচ্ছে টোটাল এক্সাম ব্যাচের ফি, 11টা এক্সাম। ওকে, আচ্ছা, এরপর আসি দেখো, রাইবোসোমের 50S ও 30S, রাইবোসোমের 50S ও 30S এই দুটি সাবইউনিট একত্রিত কত হয়? 50 প্লাস 30 মানে কত? 80। তার মানে কি তুমি 80S দাগাবা? 50 প্লাস 30 মিলে কত আসে? 80 আসে। তার মানে কি তুমি 80S দাগাবা? 80S দাগালে কিন্তু পুরাপুরি ভুল। সো যেটা হবে 50S প্লাস, সবাই কি দিতে পারবে না? এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টের জন্য। সো তুমি যদি ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। ওকে, মাত্র 99 টাকা হচ্ছে আমাদের এই এক্সাম ব্যাচ ফি। আচ্ছা, সো 50S প্লাস 30S মিলে কত হয় বলো তো? 80 হয়। সো 80 না, এটা কত হবে? 70S। কত S? 70S। কত S? 70S। সো 50 প্লাস 30 মিলে কত জানবে এখন থেকে? 70S। ওকে, আর 60 প্লাস 40 মিলে কত হওয়ার কথা ছিল? 100। সেই 100 না হয় এটা কত S হবে? 80S। ওকে, তাহলে এটা মনে হয় 50 প্লাস 30 মানে কত? 70, আর 60 প্লাস 40 মিলে কত হয়? 80 হয়। তার মানে কত হবে এটা? 50 প্লাস 30 মানে 80 হওয়ার কথা ছিল, তার মানে কত হবে এটা? 70S। তার মানে 56 এর आंसर কোনটা হবে? ডি নাম্বারটা। ওকে, 57, বহু নিউক্লিয়াস যুক্ত ম্যালেরিয়া পরজীবীকে কি বলা হয়?
বহু নিউক্লিয়াস যুক্ত ম্যালেরিয়া পরজীবীকে কি বলা হয়? কয়টা বাজে? ওরে বাপরে, 1টা বেজে গেছে। দ্রুত দ্রুত। বহু নিউক্লিয়াস যুক্ত ম্যালেরিয়া পরজীবীকে কি বলা হয়? বহু নিউক্লিয়াস যুক্ত ম্যালেরিয়া পরজীবীকে আমরা কি বলি? সাইজোন। কি বলি? সাইজোন। ঠিক আছে, কি বলা হয়? সাইজোন। ঠিক আছে, বহু নিউক্লিয়াস যুক্ত, বহু নিউক্লিয়াস কথাটা দেখলেই মনে রাখবা কি? সাইজোন। ঠিক আছে, সাইজোন। ওকে, বহু নিউক্লিয়াস যুক্ত। সো ভাই মনে রাখবা, এই যে সার্জেন্ট থাকে না, যে সার্জেন্ট, ওই যে সার্জেন্ট তোমরা অনেকে চেনো হয়তো, যে ওই যে কি করে রাস্তায় দাঁড়ায় থাকে, রাস্তায় দাঁড়ায় কি করে, গাড়িটা যে আটকায়, যে মামলা টামলা দেয়, যে গাড়িতে কাগজপাতি আছে নাকি। সো ইনার কাজ কি বলতো? বহু নিউক্লিয়াস মানে বহু গাড়িকে আটকায়। ঠিক আছে, বহু গাড়িকে আটকায়, চেক আপ করে। কে করে? সার্জেন্টরা করে। সো বহু নিউক্লিয়াস মানে কি? সাইজন বা সার্জেন্ট। ওকে, মনে রাখলা। কোন জিনটি ক্যান্সার হওয়ার জন্য দায়ী? এখন কিন্তু ক্যান্সারের পরিমাণ অনেক বাড়তেছে, তুমি দেখবা যে আশেপাশে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে গেছে ক্যান্সারে। ঠিক আছে, ক্যান্সার এমন একটা মরণ ব্যাধি যেটার কারণে আসলে বলা যায় যে যে কারোই হইতে পারে, আমার হইতে পারে, তোমার হইতে পারে, এন্ড এটা খুবই ভয়ানক একটা জিনিস। ওকে, ক্যান্সারের আসলে চিকিৎসা করা অনেক ব্যয়বহুল, পাশাপাশি এটা আসলে যদি ক্যান্সারের একেবারে লেভেলে চলে যায় তাহলে আর কি বাঁচানো কিন্তু অনেক টাফ হয়ে যায়। সো এই ক্যান্সার, কোন জিনটি ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য দায়ী, এটা আমাদের খুব ভালো মতো জানতে হবে। সো ভাই মনে রাখবা, কোন জিনটি ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য দায়ী? মনে রাখবা অঙ্কোজিন। কোন জিন? অঙ্কোজিন। অঙ্কোজিন। ঠিক আছে, কোন জিন? অঙ্কোজিন। কারণ ক্যান্সার হলে শরীরে এত পরিমাণে বলা যায় যে তোমার এইগুলা বিস্তার করে, এটার অঙ্কই মিলানো যায় না। কি মিলানো যায় না? অঙ্ক মিলানো যায় না ক্যান্সার হইলে। ঠিক আছে, তো ক্যান্সার দিয়ে মনে হবে অঙ্কোজিন। ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী জিনকে আমরা কি জিন বলবো? অঙ্কোজিন। ওকে, আচ্ছা, এরপর আসি 59 নাম্বার। কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? ঠিক আছে, কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? বলো, কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? লেভেল মানে হচ্ছে এক্সট্রিম লেভেল। ওকে, আচ্ছা, এরপর দেখো কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? স্পিন্ডল যন্ত্র দেখো কি কি আছে? প্রোফেজ আছে, প্রোমেটাফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে। ওকে, কোথায় বলছে কিসের সৃষ্টি হয়? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তো বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় কোথায় বলো তো? স্পিন্ডল যন্ত্রের মেইনলি সৃষ্টি হয় কোথায়? স্পিন্ডল যন্ত্র, বলো বলো দ্রুত দ্রুত, তোমরা দ্রুত অ্যান্সার দিলে আমি দ্রুত আগাইতে পারবো। স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় কোথায়? হ্যাঁ, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় কোথায়? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ নাকি অ্যানাফেজ? 59 সি, 59 বি। দেখছো এই যে কনফিউশনের জায়গা, এই জন্যই ধরতেছি। তো ভাই মনে হয় এটা মেটাফেজ হবে না, এটা কি হবে বলতো? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ দশায় কি তৈরি হয়? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। কোথায় সৃষ্টি হয় ভাইয়া? প্রোমেটাফেজ। কোথায়? প্রোমেটাফেজ। কোথায়? প্রোমেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। কোথায় স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? প্রোমেটাফেজ দশায় হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। মানে স্পিন্ডল যন্ত্র সে মনে হয় অনেক প্রো, অনেক কি প্রো, প্রো লেভেল বলি না আমরা, অনেক প্রো লেভেলের সে প্লেয়ার, তাহলে প্রোমেটাফেজ। ওকে, আচ্ছা, এরপর আসি ভাই 60 নাম্বার। কোনটিকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়? কি কি আছে? লাইসোসোম আছে, রাইবোসোম আছে, সেন্ট্রোসোম আছে, নিউক্লিওসোম আছে। সো বলো, কোনটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড? কোনটাকে বলা হয় কি সুইসাইডাল স্কোয়াড? বলো, কোনটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড? চেষ্টা করতেছি ফাস্ট পড়ানোর, বাট আসলে 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, আসলে এর বেশি ফাস্ট করার জন্য আসলে টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। সো তোমরা যাদের যাদের মনে করো আজকে যারা এক্সাম দিয়ে আসছো বা একটু টায়ার্ড, তোমরা রেস্ট নিতে পারো, সমস্যা নাই। তোমরা কালকে সকালে উঠে ক্লাসটা করে নিও, প্যারা নাই। আর যারা আমার সাথে থাকতে পারবা বা চাও থাকতে, কোনো সমস্যা, তোমরা থাকো, শেষ পর্যন্ত থাকো। আমরা আজকে 105টা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। ওকে, তারপরে আমরা ক্লাসটা শেষ করবো। ওকে, কারণ এই ক্লাসগুলো জমে যাবে, কারণ সময় আমাদের বেশি নেই, শেষ করতে হবে। ওকে, আচ্ছা দেখো, কোনটিকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়? সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা কাকে বলা হয়? আত্মঘাতী থলিকা কাকে বলা হয়? বলো, আত্মঘাতী থলিকা কাকে বলা হয়? তবে মনে রাখবা, হ্যাঁ, কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয়। এবং এই লাইসোজোমটা কে আবিষ্কার করছিল? মনে হয় ভাইয়া দুলা
ভাই, মনে রাখবা কি দুলা ভাই, আমার সাথে সাথে সবাই কমেন্ট করো কি দুলা ভাই। তো ভাইয়া দুলা ভাইতে কি হলো ভাইয়া, দুলা ভাই, দুলা ভাইতে হচ্ছে ভাইয়া দুবে, ঠিক আছে, দুবে কি আবিষ্কার করছিল, লাইসোজোমটা আবিষ্কার করছিল। মনে রাখবা কি দুলা ভাই, বিজ্ঞানী কি দুবে, দুবে কি আবিষ্কার করছিল, লাইসোজোমটা আবিষ্কার করছিল। দুলা ভাই, দুলা ভাই, আমার সাথে সাথে কমেন্ট করো কি দুলা ভাই। তাহলে সুইসাইডাল স্পট কোনটাকে বলা হয়, লাইসোজোম, যেটা কি আবিষ্কার করছিল, বিজ্ঞানী দুবে আবিষ্কার করছিল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনগত প্রকার নয় কোনটি, সিস্টার্নি, ভেসিকল, স্কোয়াড, টিউবিউল। বলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনগত প্রকার নয় কোনটি, কি কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন মানে কোনটা, ওর প্রকার নাই, কি কি আছে, সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল, সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। তো টিভিএস দিয়ে মনে হয় যে টিভিএস নামে কিন্তু একটা কি আছে বলতো, বাইক আছে। তো সবাই এই যে দুলা ভাই ইংলিশে কমেন্ট করছে, ইংলিশে কমেন্ট করলে কি মনে থাকবে, ইংলিশে কমেন্ট করলে কি মনে থাকবে, আমি বাংলায় বলছি না, দুলা ভাই এভাবে কমেন্ট করবা ওইভাবে। আচ্ছা দেখো টিভিএস, সবাই আমার সাথে সাথে কি কমেন্ট করো ভাইয়া, টিভিএস। তবে টিভিএস নামে কিন্তু একটা বাইক আছে, ওকে, টিভিএস, টিভিএস এ কি হলো ভাইয়া, টি তে টিউবিউল, ভি তে ভেসিকল, আর এস তে কি সিস্টার্নি, টিউবিউল, ভেসিকল, সিস্টার্নি, টিউবিউল, ভেসিকল, সিস্টার্নি, টিভিএস, টিভিএস, সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল, সিস্টার্নি, ভেসিকল, সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। তার মানে স্কোয়াড নামে কিন্তু কিছু নাই। তাহলে 61 আনসার কোনটা হবে, সি হবে, ওকে। আচ্ছা এরপর আসি 62, কোনটি স্টপ কোডন নয়, বলো কোনটি স্টপ কোডন নয়, কোনটি স্টপ কোডন নয়। দেখো স্টপ কোডন কারা, এটা আগেই বলছি, ইউএএ, ইউএজি, ইউজিএ। তাহলে ইউএএ, ইউএজি, আমি লিখে ফেলি, ঠিক আছে, এটা পেঁচা যায়, এই জন্য তুমি আগে লিখে ফেলবা ইউএএ, ইউএজি, ইউজিএ, ওকে, তাহলে দেখবা ইজি হবে। দেখো ইউএজি, হ্যাঁ ইউএজি আছে, ইউজিএ, ইউজিও আছে, তারপর ইউএএ, ইউএও আছে, এজিএ কিন্তু স্টপ কোডন না। তার মানে আমার आंसर কোনটা হবে, এ নাম্বারটা। তার মানে 62 আনসার কোনটা হবে, 62 আনসার তাহলে কোনটা হবে, 62 আনসার কিন্তু হবে তাহলে এ নাম্বারটা, ওকে, 62 আনসার হবে এ নাম্বারটা। কোন উদ্ভিদের ফলকে বেরি বলা হয়, বলো বেরি, বেরি কাকে বলা হবে। তো ভাই মনে রাখবা আমরা কি বলি, ভেরি টক, মনে হয় তুমি একটা জিনিস খাইছো, ভেরি টক, কি টক, ভেরি টক, ঠিক আছে, আমার সাথে সাথে সবাই কমেন্ট করো ভেরি টক, ভেরি কি বলতো, টক, ভেরি টক, ভেরি টক, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। তো ভেরি মানে কি, ভেরি মানে ভাইয়া বেরি, ভেরি মানে কি ভাইয়া ভেরি, ভেরি মানে কি ভাইয়া বেরি, ঠিক আছে, ভেরি মানে কি বেরি, ওকে, হ্যাঁ। আচ্ছা তো দেখো ভেরি কি টক, টককে কি টতে বা টমেটো, কতে কলা, টমেটো আর কলা কিসের এক্সাম্পল, বেরির এক্সাম্পল। তো দেখ কোন উদ্ভিদের ফলকে বেরি বলা হয়, টমেটো আর কতে কি কলা, মানে ভেরি টক, টমেটো আর কলা। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো ভেরি টক, ভেরি টক, ঠিক আছে, ভেরি টক মানে বেরির এক্সাম্পল কি টমেটো আর কলা, টমেটো আর কলা। এরপর আসি আনারস কোন জাতীয় ফল, বলো আনারস কোন জাতীয় ফল, কোশ্চেন আনসার দাও, আনারস কোন জাতীয় ফল, আনারস কোন জাতীয় ফল, বলো আনারস কোন জাতীয় ফল। তো ভাই আনারস মনে রাখবা, তো ভাই মনে রাখবা যে এই যে যারা আমার মতো কানা, যারা চশমা পরে মানে চশমা ছাড়া দেখতে পায় না, যেমন যারা কানা আছে বুঝছো, যেমন আমার ক্ষেত্রে কি হয়েছিল, মনে করেন যখন এই যে কিছুদিন আগে কক্সবাজার ঘুরতে গেছিলাম গত বছর আর কি, তখন কি হয়েছে যে সমুদ্রের পানির ঝাপটায় আমার চশমা খুলে পড়ে গেছে পানির মধ্যে, ঠিক আছে, ওই পানির মধ্যে পড়ে গেলে কি আর পাওয়া যায়, সমুদ্রের পানির মধ্যে পড়ে গেলে পরে কিন্তু আর সেই চশমাটা পাই নাই। সো যারা চশমা ইউজ করে তারা জানে যে চশমা ছাড়া যদি বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু চোখে কিন্তু বলা যায় কি মাথায় ব্যথা শুরু হয়, অনেক পেইন লাগে, চশমা ছাড়া কিন্তু কিচ্ছু দেখা যায় না, ঠিক আছে, এরকম একটা অবস্থা। তো এই যে যারা আমার মতো কানা আছে বা যারা চশমা পরে তাদের কিন্তু কি থাকে না বলতো, কোনো সরর কি থাকে না বলতো, শেষ থাকে না, মানে কোনো কষ্টের কোনো কি থাকে না, সর মানে কি কষ্ট, তাই না, কোনো সরর কি থাকে না, শেষ থাকে না, ঠিক আছে, সরর কি থাকে না, কোনো শেষ থাকে না। সো আনারস কোন জাতীয় ফল, তো মনে রাখবে কানা, কাঁঠাল আর আনারস। সো কানাদের কি থাকে না, সর মানে দুঃখের কোনো শেষ থাকে না, তাহলে সরসের জাতীয় ফল কি, কাঁঠাল আর আনারস। আনারস কি, কানার আনাতে কি ছিল, আনারস ছিল,
কি থাকে না রে, সরো মানে দুঃখের কোনো শেষ থাকে না, তার মানে কি হবে 64 অ্যান্সার হবে এ নাম্বারটা, সরোসিস। ওকে, সরোসিস। আচ্ছা, বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? এগুলা জেইউ প্রিভিয়াস ইয়ারে আসা বোর্ডের কোশ্চেন, যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বছর আসতে পারবে অ্যানালাইসিস করে সেই সকল কোশ্চেনগুলাই সিলেক্ট করা, এগুলো আমার কোনো বানানো কোশ্চেন না আর কি। ওকে, সো ইম্পর্টেন্ট সব কোশ্চেনই ভার্সিটিতে আসছে বা অ্যাডমিশনে আসছে মানে সেই কোশ্চেন তোমার জন্য ইম্পর্টেন্ট, এর বাইরে কোনো কথা নাই। আচ্ছা, এরপর আসি দেখো, বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? তোমায় দেখো, বায়ু মানে কি ভাইয়া? এয়ার। বায়ু মানে কি ভাইয়া? এয়ার। বায়ু মানে কি ভাইয়া? এয়ার। এয়ার দিয়ে মনে হবে এরেনকাইমা। এয়ারতে কি ভাইয়া? এয়ারতে হচ্ছে এরেনকাইমা। চশমা ছাড়া পোর্ট্রেট মুড দেখি। হ্যাঁ, পোর্ট্রেট ফ্রিতে পোর্ট্রেট মুড দেখা যায়, কিন্তু সবাই দেখতে পারে না, যাদের চোখ ভালো তারা কিন্তু আবার পোর্ট্রেট মুড দেখতে পারে না, সেটাও কিন্তু একটা ভালো একদিকে। ওকে, আচ্ছা, সো দেখো, বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলে ভাইয়া? মানে বায়ু মানে কি? এয়ার। তার মানে বায়ু কথাটা থাকলে কি হবে? এয়ার মানে ভাইয়া এরেনকাইমা। এয়ার মানে কি ভাইয়া? এরেনকাইমা। এয়ার মানে কি ভাইয়া? এরেনকাইমা। ওকে, আচ্ছা, এরপর আসি দেখো, কোনটি কোষের সঞ্চিত পদার্থ? কোনটি কোষের সঞ্চিত পদার্থ? তবে কোষের সঞ্চিত পদার্থ কি? কোষের সঞ্চিত পদার্থ কি? কোষের সঞ্চিত পদার্থ কোনটা বলো? কোষের সঞ্চিত পদার্থ কোনটা? কোষের সঞ্চিত কিন্তু সবাই সবই সঞ্চিত করে, কার্বোহাইড্রেটও সঞ্চিত করে, প্রোটিনও সঞ্চিত করে, লিপিডও সঞ্চিত করে, মানে সবগুলাই কি করে? সঞ্চিত করে। ওকে, আচ্ছা, তাহলে 66 অ্যান্সার হবে ডি নাম্বারটা। 67, কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? ডিএনএ নেই, প্রকরণ ঘটে, পরিব্যাপ্তি ঘটে, বাধ্যতামূলক পরজীবী। সো ভাইরাস বাধ্যতামূলক পরজীবী, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এর পরের কোশ্চেনগুলো অ্যান্সার দাও, বাকি তিনটা কোশ্চেন অ্যান্সার দাও যে এটার অ্যান্সার কোনটা হবে। ওকে, হ্যাঁ, কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? বলো, কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? তো দেখো, ভাইরাসে কি বলছে? প্রকরণ ঘটে। ভাইরাসে কি অনেক প্রকার আছে না? ভাইরাস অনেক প্রকার আছে না? করোনা ভাইরাস, এই ভাইরাস, ওই ভাইরাস, তো এদের কি থাকে? অনেক প্রকরণ থাকে। পরিব্যাপ্তি ঘটে, হ্যাঁ, এটা কিন্তু ব্যাপ্তিও ঘটতে পারে, মানে এক জায়গা থেকে অনেকগুলাই কি হয়? ছড়াইতে পারে আর কি ভাইরাস, ঠিক আছে? তো এদের কি ঘটে? পরিব্যাপ্তি, বা মানে এরা সংখ্যা বৃদ্ধি ঘটে, বাট এদের ডিএনএ নাই। এটা কি বৈশিষ্ট্য? এটা কিন্তু এদের বৈশিষ্ট্য না, ঠিক আছে? অনেক ভাইরাসের কি থাকে? ডিএনএ ভাইরাসও কি আসে না? ডিএনএ ভাইরাস আছে না? সো ভাইরাসের ডিএনএ নাই, এটা কিন্তু ভুল। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা। ওকে, অ্যান্সার এ হবে। আচ্ছা, 68 সি, দেখছো কনফিডেন্সের সাথে ভুল, এটা কি ছিল? আচ্ছা, এবার দেখো, সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? সাইটোপ্লাজম, তোমার যে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কি? ক্যারিওকাইনেসিস। আর এখানে বলা হয়েছে কি? সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলবো আমরা? সাইটোকাইনেসিস। নামটা সহজ, মানে ওকে। নিউক্লিয়াস মানে ক্যারিও মানে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজন মানে কি? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। ওকে, আচ্ছা, 68, এবারে 68 আনসার দাও। আচ্ছা, 68 শেষ। 69, কোনটি সব ধরনের কোষে পাওয়া যায়? ওকে, কি বলা হয়েছে? কোনটি সব ধরনের কোষে পাওয়া যায়, মানে কাকে সব ধরনের কোষে পাওয়া যায় বলতো? কাকে সব ধরনের কোষে আমরা পাই? আচ্ছা, দেখো, কোনটি সব ধরনের কোষে পাওয়া যায়? কোনটি সব ধরনের কোষে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোসোম নাকি লাইসোসোম? বলো, কাকে সব ধরনের কোষে পাওয়া যায়? তো ভাই, যে রাইবোসোম যেটা আছে, এটা আদি কোষেও পাওয়া যায়, এটা প্রকৃত কোষে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে কোনটি সব ধরনের কোষে পাওয়া যায় ভাইয়া? রাইবোসোম হচ্ছে সব ধরনের কোষে পাওয়া যায়। ওকে, আচ্ছা, বুঝছো সবাই? বুঝছো? বুঝলে বলো ক্লিয়ার। দেখি সবাই বুঝতেছো নাকি নেই, মাথা উপর দিয়ে যাচ্ছে, একটু কমেন্ট করো তো। সবাই কি সবকিছু বুঝতেছো? তোমরা কি বুঝতেছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বড় কি বেশি কঠিন লাগতেছে? হ্যাঁ, প্রোটিন সঞ্চয়কারী, দেখো, প্রোটিন সঞ্চয়কারী কি বলছে? প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? আচ্ছা, তো দেখো, কার্বোহাইড্রেট মনে রাখবা কি? ছোটবেলায় একটা ভয়েস চেঞ্জ করছো সবাই,
আমি ভাত খাই, কি করছিলা, আমি ভাত খাই। তো আমি ভাত খাই, ভাত কি খাবার ছিল বলো তো, শর্করা ছিল। আমি, আমি হয়ে গেছে, আমি কি খাই, ভাত খাই, মানে কি খাই, শর্করা খাই, ঠিক আছে। আমি ভাত খাই মানে শর্করা খাই। তো আমিতে মনে রাখবে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট কি, ভাত কি, শর্করা, তার মানে শর্করা জাতীয়, মানে শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট, ঠিক আছে। শর্করা সঞ্চিতকারী। আচ্ছা, এরপর দেখো অ্যামাইলোপ্লাস্ট, এরপর দেখো প্রোটিন সঞ্চয়কারী গেল, সরি শর্করা সঞ্চয়কারী গেল, এরপর আসবে প্রোটিন। প্রোটিন ভাইয়া মনে রাখবা, প্রোটিন, প্রোটিন মানে কি, মাংস। তো ভাইয়া এই যে আলী নামে একজন বক্সার ছিল, বুঝছো, কি নামে একজন বক্সার ছিল ভাইয়া, আলী নামে একজন বক্সার ছিল। তো আলী নামে যে বক্সার ছিল সে হচ্ছে বক্সিং করতে গেলে কি লাগে, মাসেল লাগে। সেজন্য সে কি করতো বলতো, অনেক প্রোটিন খেত। কি খেত ভাইয়া, অনেক প্রোটিন খেত। তাহলে আলী কি খেত ভাইয়া, প্রোটিন বা আমিষ খেত। তাহলে প্রোটিন জাতীয় সঞ্চয়কারী লিউকোপ্লাস্টে কি বলা হবে ভাইয়া, অ্যালিউরোপ্লাস্ট। আলী অনেক কি খায়, প্রোটিন খায়। আচ্ছা ইলা, ইলা নামে একটা মেয়ে আছে, অনেক কি খায় বলতো, চর্বি খায়। ইলা কি খায়, চর্বি খায়। ইলা কি খায়, চর্বি খায়। তাহলে চর্বি সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে আমরা বলবো কি, ইলায়োপ্লাস্ট। তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয় ভাইয়া, অ্যালিউরোপ্লাস্ট। কারণ আলী কি খায়, চর্বি খায়। ওকে, তাহলে সঠিক অ্যান্সার সি। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলা VLJI, ঠিক আছে, এটা দেখা করে বলতো। আচ্ছা এরপরে কোশ্চেনে আসি। দেখো কি বলছে, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোসোম গুলা VLJI আকার ধারণ করে, VLJI, VLJI। জানা কোশ্চেনটা ভুল করলাম। আচ্ছা এরপরে কোশ্চেন আনসার দাও। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, সি। ওকে, আচ্ছা একজন কমেন্ট করছিল লাইসোজোম কোন কোষে থাকে না। লাইসোজোম হচ্ছে তোমার উদ্ভিদ কোষে থাকে না। এটা কার বৈশিষ্ট্য, এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য আর কি। ওকে, হ্যাঁ, উদ্ভিদ কোষে কোনো লাইসোজোম থাকে না, এটা হচ্ছে প্রাণী কোষের ইউনিক বৈশিষ্ট্য। যেমন প্রাণী কোষে কি থাকে না, কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষে আবার কোষ প্রাচীর থাকে। সো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আচ্ছা মাইটোসিস কোন পর্যায়ে, সো ভাইয়া VLJI। ভি তে কি ভাইয়া, মেটাসেন্ট্রিক। এল তে কি ভাইয়া, সাবমেটাসেন্ট্রিক। জে তে অ্যাক্টোসেন্ট্রিক। আর আই তে টেলোসেন্ট্রিক। অনেক সময় এগুলাও আসে যে নিচের কোনটা অ্যাক্টোসেন্ট্রিক, নিচের কোনটা টেলোসেন্ট্রিক। সো কিভাবে মনে রাখবা, VLJI, মেটা, সাবমেটা। আমার সাথে সাথে ওই পাশে থেকে নিজে নিজেও বলো, মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো। মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো। মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো। মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো। এখন এই অবস্থাটা কোথায় দেখতে পাওয়া যাবে, যখন ওরা গতি পর্যায়ে থাকে। যখন ওরা ভাই গতি পর্যায়ে থাকে তখন হচ্ছে এরা এভাবে বিভিন্ন আকৃতিতে থাকে। এটাকে কি বলা হচ্ছে, অ্যানাফেজ। অ্যানাফেজ পর্যায়ে হচ্ছে এদের এই VLJI আকৃতিটা দেখতে পাওয়া যায়। কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলে। সমীকরণিক কোষ বিভাজন কাকে বলা হয় বলো তো, সমীকরণিক। যেউতে পাস, কততে, যেউতে পাস নাই, পাস দিয়ে কি হবে, পাস দিয়ে তো চান্স হবে না। তো পাস জানে কি লাভ বলো, এটা তো আর মেডিকেলের মতো না যে পাস করলে প্রাইভেটে ভরা যাবে, এরকম তো না। আচ্ছা, রিডিউসিং শর্করার নাম কি, মানে কারা রিডিউসিং শর্করা, এটা আমি দিয়ে দিচ্ছি আগে, ওটা দেখে নিতে তাহলেই হবে। আচ্ছা আরেকজন কমেন্ট করছে এত সহজ কোশ্চেন এক্সামে ভুল হবে পরে। হ্যাঁ সহজ কোশ্চেন এক্সামে ভুল হয়। এই যে যারা যারা এই যে কিছু কোশ্চেন আসতেছে পোলাপান বলতেছে এটা তো ইজি কোশ্চেন, এই ইজি কোশ্চেন দেখবা পরীক্ষা হলে যায় কঠিন হয়ে গেছে, বুঝছো। পরীক্ষা হলে যখন দেখবা আশেপাশে 10 জন মানুষ 100 জন মানুষ, তখন এমনি ভুল হয়ে যাবে। সো কঠিন কোশ্চেন না পারার কারণে চান্স মিস হয় না। এই যে পারা কোশ্চেন বা এত ইজি ইজি বলতেছো না, এগুলাই দেখবা পরীক্ষা হলে গেলে তখন মাথায় আসবে অপশন। যখন এখন তো আমি সলভ করে দিচ্ছি, বাট পরীক্ষা যখন নিজে নিজে সলভ করে দেওয়া, তখন বি জায়গায় সি জায়গায় আসবা, সি জায়গায় ডি জায়গায় আসবে, এরকম হবে আর কি। ওকে, সো এই জন্য একটু কনসেন্ট্রেট করো, তাহলে কাজে দিবে। আচ্ছা এরপর আসি, দেখো কোন ধরনের কোষ বিভাজনকে কি বলা হয়, সমীকরণিক কোষ বিভাজন। এটা আমরা সবাই জানি, মাইটোসিসকে কি বলা হয়, সমীকরণিক কোষ বিভাজন। ওকে, মায়োসিসকে হ্রাসমূলক আর অ্যামাইটোসিসকে কি,
প্রত্যক্ষ কোষ বিভাজন। কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে স্বল্প স্থায়ী পর্যায় কোনটা বলতো? সবচেয়ে স্বল্প স্থায়ী পর্যায় কোনটা? সবচেয়ে স্বল্প স্থায়ী পর্যায় কোনটা বলতো দেখি? হ্যাঁ, এটাই আর কি, সহজগুলাই ভুল হয়। ওকে, আচ্ছা, এর পাশে দেখো সবচেয়ে স্বল্প স্থায়ী পর্যায় কারা ভাইয়া? সবচেয়ে স্বল্প স্থায়ী পর্যায় মনে রাখবা হচ্ছে প্রোমেটাফেজ। ঠিক আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ। ঠিক আছে, প্রোমেটাফেজ হচ্ছে কি সবচেয়ে স্বল্প স্থায়ী পর্যায় হচ্ছে কোনটা? প্রোমেটাফেজ। সবচেয়ে স্বল্প স্থায়ী পর্যায়কে প্রোমেটাফেজ। আজকে বোটানি পেপার ফাইনালে জানা কোশ্চেন ভুল করছি। ওকে, এই জন্যই বললাম যে পারা কোশ্চেন ভুল করছো, এই জন্য এই ভুলটা তুমি যাতে আমাদের এক্সাম ব্যাচে যদি করো তাহলে কোনো সমস্যা না। আজকে যেমন বোটানি পেপার ফাইনাল এক্সামটা হয়েছে, তোমরা যারা ভুল করছো সেখান থেকে শিখতে পারতো যাতে পরীক্ষার হলে ভুল না হয়। ওকে, তো এই জন্যই আমি বলতেছি যে শেষ সময় বেশি বেশি প্র্যাকটিস করো। তোমাদের যাতে একটা নামমাত্র ফি নিছি, এই এক্সাম ব্যাচের ফি আমি যদি অন্যান্য সময় নিতাম মিনিমাম 400 থেকে 500 টাকা রাখতাম, সেখানে আমি মাত্র তোমাদের শেষ কথা চিন্তা করে মাত্র 99 টাকা রাখছি। এটা আসলে কারো গায়েই বাঁধে না, 99 টাকায়। ওকে, সো যারা ভর্তি হতে যাও দ্রুত ভর্তি হয়ে যাও, অলরেডি 100+ এনরোল করে ফেলছি এক্সাম ব্যাচে। সো যারা ভর্তি হতে যাও দ্রুত ভর্তি হয়ে ফেলো। আমি এখন অলরেডি প্রমোশনও শুরু করিনি এক্সামে, জাস্ট তোমাদের জন্যই এইটা একটা এক্সাম ব্যাচ। তো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। কোশ্চেন কিন্তু করতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইয়াপুরা, সো দ্রুত ভর্তি হয়ে যাও। আচ্ছা, এরপরে কোশ্চেনে আসি। পোয়াসিয়া গোত্রের উদ্ভিদের ফলকে কি বলা হয়? পোয়াসিয়া। ঠিক আছে, আমাদের দুইটা জিনিস, একটা আছে পোয়াসিয়া, একটা কি আছে মালবেসিয়া। সো বলা হয়েছে পোয়াসিয়া গোত্রের উদ্ভিদের ফলকে কি বলা হয়? পোয়াসিয়া গোত্রের উদ্ভিদের ফলকে কি বলা হয় বলতো? পোয়াসিয়া। সো পোয়াসিয়া গোত্রের আমরা জানি যে কি বলা হয়? ক্যারিওপসিস। কি বলা হয়? এটা জানা কোশ্চেন, এটা এইচএসসি তে অনেকবার আসছে। পোয়াসিয়া গোত্রের তোমার উদ্ভিদের ফলকে কি বলা হয়? ক্যারিওপসিস। কি বলা হয়? ক্যারিওপসিস। আচ্ছা, এটা নিয়ে আমি বেশিটা না পেঁচাই। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কয়টা? সহজ কোশ্চেন, দেখো কোথায় আসছে, জেইউডি 21-22 সালে আসছে। আমি তোমাদেরকে দেখাই, জেইউডি 21-22 সালে আসা কোশ্চেন। সেটা কি বলছে যে মাইটোসিসের পর্যায় কয়টি? এই কোশ্চেন কি এত কঠিন বলো? সহজ সহজ কোশ্চেন কিন্তু আসে, তোমরা হুদাই ভয় পাও। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কয়টি? মাত্র 5টি। এটাও দেখবো অনেকে ভুল করে যে 2টি জায়গায় আসছে বা 3টা জায়গায় আসছে, এরকমও কিছু পাবলিক আছে। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কয়টা ভাইয়া? 5টা। পরীক্ষা হলে সহজ কোশ্চেনও দেখবা হার্ড হয়ে গেছে। ওকে, এটাও ভুল করে আসবে পোলাপান। এরপর দেখো কোষে সুইসাইডাল স্কোয়াড কাকে বলা হয়? আগেই বলছি, সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা কাকে বলা হয়েছিল? সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা কাকে বলা হয়েছিল? বা লাইসোজোমকে বলা হয়েছিল, যে দুবে পড়াইছিলাম। তো শেষ, একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে কি বলা হয়? এটা বলো। একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে কি বলা হয়? একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে পরস্পরের কি বলা হয় বলো তো? একই ক্রোমোজোমে। ঠিক আছে, একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে পরস্পরের কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। এরা পরস্পর কি একসাথে আছে যেহেতু এদেরকে কি বলবো আমরা? সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, একই ক্রোমোজোমের, এই যে ক্রোমোজোমটা মনে করি আমি আঁকাইলাম, এই যে একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে কি বলা হয়? এরা পরস্পর যেহেতু একই, তার মানে এদেরকে আমরা কি বলবো? সিস্টার। এরা একই সিস্টার। ঠিক আছে, আর পাশেটা কি বলতো? নন সিস্টার। ওকে, আচ্ছা, এরপর আসি, দেখো সিস্টার গেল, নন সিস্টারের কাহিনী গেল। এরপর তাহলে কি হবে? সিস্টার ক্রোমাটিড। এরপর আসি 78 নাম্বার, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? বলো দেখি, এটার অ্যান্সার দাও। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? দেখা যাচ্ছে কোশ্চেন? হ্যাঁ বলো। বলো এন্ডোপ্লাজমিক। 78 নম্বর কোশ্চেন আনসার দাও। আর বেশি কোশ্চেন, আর মাত্র 20টা কোশ্চেন আছে, মাত্র 10 মিনিটে শেষ হয়ে যাবে। আর 10টা মিনিট ধৈর্য ধরে থাকো। আমিও টায়ার্ড হয়ে গেছি, প্রায় 10টা দিয়ে ক্লাস নিচ্ছি, এখনো রাতের খাবার খাই নাই। ওকে, রাতের খাবার এখন খেতে যাব আর কি। আমাদের ক্যাম্পাসে দোকান খোলা থাকে আর কি, একটা দোকানই খোলা থাকে রাত্রে, বটে। তো বটতলায় যে খেতে হবে। তো তোমরা যখন ক্যাম্পাসে আসবা তোমরাও বটতলা চিনে যাবে আর কি, আসতেছো তো সবাই এক্সাম দিতে। তো বটতলায় দোকান খোলা থাকে অনেক, রাত 2টা 3টা পর্যন্ত খোলা থাকে। 2টা কি বাজে গেছে? ও এখন বাজে নাই। ঠিক আছে, সব খোলা থাকে। তো তোমাদের জন্য ডেডিকেশন দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে থাকো। ওকে, 78C 78D। ওকে, দেখছো এই জন্য আমি জিজ্ঞাসা করছি যে কে কঠিন কোশ্চেন যাচ্ছিল না, তার জন্য আসছে। আচ্ছা, তো ভাইয়া মনে রাখবা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভাইয়া পর্দা কোন জাতীয়? ভাইয়া লিপোপ্রোটিন জাতীয়।
পর্দা প্রোটিন, কি প্রোটিন? লিপোপ্রোটিন। পর্দা ভাইয়া কি প্রোটিন? লিপোপ্রোটিন, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা হচ্ছে কত? তোমার হচ্ছে পর্দা কোন জাতীয় ভাইয়া? লিপোপ্রোটিন জাতীয়। কোন জাতীয় ভাইয়া? লিপোপ্রোটিন জাতীয়। 79 কোন জৈব পদার্থটি প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে? আমাদের জন্য কত কষ্ট করে, ইনশাল্লাহ যাতে চাই যে তোমরা ক্যাম্পাসে আসো। তোমাদের আমার সময় এরকম দিক নির্দেশনা পড়ার মতো কিছু ছিল না, কারণ 2020-21 সালে অনলাইন এত একটা ফেমাস ছিল না, বুঝছো। বাট এখন আর কি আমরা আছি, তোমাদেরকে গাইড দিচ্ছি, তোমাদের জন্য কষ্ট করতেছি। তো তোমরা একটু কষ্ট করে ক্লাসটা করো, এন্ড এটার ফল তোমরা পাবা। যারা ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ হবে। ওকে, ড্রিম ক্যাম্পাস ভাই, ভয় লাগে না? ক্যাম্পাসে কোনো ভয় নাই। ক্যাম্পাসে মানুষজন এখনো থাকে, রাত্রিবেলা অনেকেই থাকে, দোকানে গেলেও মানুষজন থাকে, এই জন্যই খোলা থাকে আর কি। ওকে, তো জাহাঙ্গীরনগরের এনভায়রনমেন্টটাই আলাদা। ভাইয়া জেইউতে নাকি সিট আগে থেকেই কিনা থাকে, সত্য নাকি? জেইউ সম্পর্কে যেটা সত্য তার থেকে বেশি মিথ্যা শুনবা বেশি, বুঝছো। জেইউতে মেয়েদের বিয়ে হয় না, জেইউর পরিবেশ খারাপ, তারপরে হচ্ছে জেইউতে মানে চান্স না পেলে অনেক কথাই শোনা যায় কি, বুঝছো। কারণ যেহেতু চান্স বেশিরভাগই পায় না, 90% স্টুডেন্ট, 90 না সরি 95% স্টুডেন্ট চান্স পাবে না, মাত্র 5% স্টুডেন্ট চান্স পায় কি। ওকে, সো অনেক রিউমার ছড়াবে। ফার্মেসিতে অনেক সেশন জট, আমি একটা ফার্মেসি রিলেটেড পোস্ট করলেই কমেন্টে আসবে যে এত কষ্ট করে ফার্মেসি পড়ে কি করবো, দিন শেষে তো 7-8 বছর লেগে যাবে। আরে ভাই, আমি ফার্মেসিতে পড়তেছি, আমার থেকে ও ভালো জানে আরো, ঠিক আছে, যে ফার্মেসিতে পড়লে কত বছর লাগে তাহলে কেউ আরো ভালো জানে। আগে চান্স পাও, তারপরে তুমি ডিসাইড করো যে ফার্মেসিতে পড়বা নাকি পড়বা না, সেটা তোমার পরের বিষয়। নতুন যে ব্যাচগুলো আসতেছে কোনো সেশন জট নাই, এরা অনেক দ্রুত আগে যাচ্ছে, বুঝছো। তোমরা যারা 7-8 বছরের কাহিনী শোনো, এটা স্বাভাবিক। কারণ কি, ওখানে করোনার কারণে ওনাদের টাইম বেশি লাগছে। করোনার কারণে যে মানে ধরাটা খাইছে, ওই ধরাটার কারণে কি একটা টাইম লাগবে না? প্লাস হচ্ছে ফার্মেসি 5 বছরের কোর্স, তো স্বাভাবিকভাবে কি অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কি বেশি টাইম লাগবে না? এটাই তো স্বাভাবিক। আর ফার্মেসির পড়াশোনার সাথে তুমি যদি অন্যান্য নন সায়েন্স যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথে যদি মিলাও, তাহলে কি হবে? ওইখানে তো তোমার ল্যাব ট্যাব নাই, তো এখানে আমাদের একটা পরীক্ষাই চলছে প্রায় 3 মাস থেকে 3.5 মাস ধরে, ফাইনাল এক্সাম চলে, তাহলে ওইটার সাথে এটা তুলনা করলে তো হবে না। তো এই যে এইসব কিছু মানুষজন থাকে, এদের নিয়ে আসলে মাথা খারাপ করবা না। সো যেগুলা বলে মানে এগুলা সব ফাউ কথা। ওকে, আমার সত্যি কথা বলতে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি অনেকেরই ফার্স্ট চয়েস থাকে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি লাগে। আমার ঢাকা ইউনিভার্সিটির থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক অনেক ভালো লাগে, এই জন্য ঢাকা ইউনিভার্সিটি আমি মানে পার্সোনালি আর কি, এনভায়রনমেন্ট সবকিছু দেখবা জাহাঙ্গীরনগর কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। সো সেকেন্ড টাইম আমাদের বলা যায় যে স্পেশালিটি বেশি থাকে এখানে, সেকেন্ড টাইম বেশি চান্স পায়। সো আসো, এনভায়রনমেন্ট অনেক সুন্দর, পড়াশোনা রিলেটেড। ফার্স্ট ইয়ার থেকে তুমি হলে সিট পাচ্ছ, আর কোনো বিশ্ববিদ্যালয়ে এত সুযোগ সুবিধা তুমি পাবা না। ওকে, ফার্স্টে তুমি সিঙ্গেল বেড পাচ্ছ, অন্যান্য জায়গায় দেখা গেছে গণরুমে থাকা লাগতেছে, এক রুমে 3-4 জন, বা সিটি পাচ্ছে না, বাইরে বাসা নিয়ে থাকা লাগতেছে। তো এখানে কিন্তু ওই সুযোগটা তুমি পাচ্ছ একেবারে ফার্স্ট ইয়ার থেকে হলে। সো আসো, চান্সটা পাও, তারপরে বাকি কথা হবে। ওকে, আচ্ছা। এত কম সিট কেন ভাইয়া? কম সিট কারণ হচ্ছে যে তোমার যে এনশিওরিটা নিশ্চিত করতেছে যে তোমাকে যে সিট দিচ্ছে, এই সিটটা হচ্ছে অন্যান্য ভার্সিটিতে এই দেখা গেছে এক গাদা স্টুডেন্ট নিয়ে ঠিক মতো আবাসন দিতে পারতেছে না। তো জাহাঙ্গীরনগর এই কোয়ালিটি এডুকেশন তোমাকে এনশিওর করতেছে, যার কারণে এখানে কম। আচ্ছা, হ্যাঁ তুমিও আসো, তুমিও পাবা, সমস্যা নেই, এখানে ছেলে মেয়ে 50-50%, তো এই জন্য আর কি। ওকে, আচ্ছা। হ্যাঁ এটাই, এই যে অনেকে বলে, মানে একটা লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েরা নাকি পরীক্ষা দিতেই আসে না, বুঝছো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েরা নাকি পরীক্ষা দিতেই আসে না, এত খারাপ একটা অবস্থা। সো গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ডি ইউনিটে একটা সিটের জন্য লড়াই করছিল 280 জন, মেয়েরা লড়াই করছিল জানো কতজন? একটা সিটের জন্য 309 জন। অর্থাৎ 308টা মেয়ে কি হয়েছে? চান্স পাবে না। একটা মানে একটা মেয়ে মাত্র চান্স পাবে, 309 জনের মধ্যে মাত্র একটা মেয়ে চান্স পাবে, 308টা মেয়ে চান্স পাবে না। মানে মেয়েরা আরো বেশি অ্যাপ্লাই করে, ছেলেদের থেকে মেয়েরা আরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশি অ্যাপ্লাই করে। অথচ আমি শুনি নাকি মেয়েরাদের নাকি পরীক্ষা দিতে দেয় না, বা মেয়েরা নাকি অ্যাপ্লিকেশন করতে চায় না। তুমি যদি অ্যাপ্লিকেশন না করো, এতে জাহাঙ্গীরনগরে কোনো লস হবে না, তোমারই লস। তুমি একটা জায়গায় মানে পরীক্ষা দেওয়ার সুযোগটা হারাইলা, সহজ কথা এটাই। ওকে, আচ্ছা, অনেক কথা হলো, এবার একটু আসি ক্লাসে। ক্লাস নিতে নিতে হাঁপাই গেছিলাম, এই জন্য একটু কথা বললাম। আচ্ছা, কোন জৈব পদার্থটি প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে? প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে কোনটা বলো? আবেদন কি প্রতিবার? আবেদন প্রতিবারেরও বেশি হয়, এবছর আরো কম হয়েছে। এবছর এইচএসসি 25-এর রেজাল্ট খারাপ, এই জন্য হচ্ছে অনেকে অ্যাপ্লিকেশনই করতে পারে না, জিপিএ 9 চাইছে, অনেকের এই অ্যাপ্লিকেশন হয় নাই। আমাদের সময় এক্সাম দিছিল 85,000-এর মতো,
গত বছরে আবেদন করছিল ডি ইউনিটে 90,000, এবছর তো আরো কম, এবছর তো আরো কম্পিটিশন কম, 227 জন, অন্যান্য বছর আরো বেশি কম্পিটিশন করে আর কি। ওকে, আচ্ছা কোনটা প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে ভাইয়া? তো প্রোটোপ্লাজমে প আছে, প্রোটিনেও প আছে। প্রোটোপ্লাজমে ভাইয়া সবচেয়ে বেশি থাকে কোনটা ভাইয়া? প্রোটিন সবচেয়ে বেশি থাকে। প্রোটোপ্লাজমে ভাইয়া সবচেয়ে বেশি থাকে কোনটা? প্রোটোপ্লাজমে ভাইয়া সবচেয়ে বেশি থাকে কোনটা ভাইয়া? প্রোটোপ্লাজমে ভাইয়া সবচেয়ে বেশি থাকে কোনটা? প্রোটিন। প প আমার সাথে সাথে কমেন্ট করো। হ্যাঁ, এই যে 5টা শিফট মেয়েদের আরো অ্যাপ্লিকেন্টস বেশি হয়, আর পোলাপান বলে মেয়েদের নাকি বিয়ে হয় না, ঠিক হইলো? আচ্ছা দেখো, প্রোটিন কোনটা ভাইয়া? প্রোটিন। প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে কোনটা ভাইয়া? প্রোটিন সবচেয়ে বেশি থাকে। প প কোন ধরনের জ্বরকে রোমান জ্বর বলা হতো? বলো, কোন ধরনের জ্বরকে রোমান জ্বর, ঠিক আছে, রোমান জ্বর বলা হয় কাকে বলতো? কোন ধরনের জ্বরকে রোমান জ্বর বলে? কোন ধরনের জ্বরকে রোমান জ্বর বলে? বলো, কোন ধরনের জ্বরকে রোমান জ্বর বলে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। তো এমন ভাই, রিয়া, রিয়া নামে একটা মেয়ে আছে, বুঝছো? এই যে জাহাঙ্গীরনগরে পড়ে, রিয়া নামে একটা মেয়ে আছে, সে কোথায় চলে গেছে বলো তো? সে হচ্ছে রোমানে চলে গেছে, ঠিক আছে, রোমান দেশ থেকে আসছে পড়তে, বা রোমানে চলে গেছে আর কি, ঠিক আছে। তো ভাই রোমান জ্বর কে? রিয়া। রিয়া দিয়ে মনে হবে ভাইয়া ম্যালেরিয়া। ওকে, তো রোমান জ্বর কাকে বলা হয় ভাইয়া? ম্যালেরিয়া। রোমান জ্বর, রোমান থেকে কে আসছে ভাইয়া? রিয়া নামে একটা মেয়ে আসছে, তো রিয়া দিয়ে ভাইয়া ম্যালেরিয়া। ওকে, আচ্ছা তাহলে রোমান জ্বর, ম্যালেরিয়া। কোনটিকে অ্যান্টিকোডন বলা হয়? অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন কোনটাকে বলা হয় বলো তো? অ্যান্টিকোডন। দেখো অ্যান্টি কোনটা বেশি উচ্চারণ হচ্ছে ভাই? টি বেশি উচ্চারণ হচ্ছে, অ্যান্টি কোডন। অ্যান্টি কোনটা উচ্চারণ হচ্ছে বলো তো ভাইয়া? অ্যান্টি কোনটা বেটার হচ্ছে বলো তো? টিউ বেশি উচ্চারণ হচ্ছে, অ্যান্টি। অ্যান্টি বানানে কোনটা বেশি উচ্চারণ হচ্ছে? দেখো ভাইয়া অ্যান্টি, অ্যান্টি। দেখো টি কথাটা বেশি উচ্চারণ হচ্ছে, তাহলে ভাই কোনটিতে অ্যান্টিকোডন থাকে ভাইয়া? টি আর এন এ তে অ্যান্টিকোডন থাকে। একটা সি আনসার কোনটা হবে ভাইয়া? সি হবে। হ্যাঁ, তাহলে 80 এ আর সি, 80। আচ্ছা 80 তো শেষ। আচ্ছা 81 কোনটিতে অ্যান্টিকোডন থাকে? মনে রাখবে অ্যান্টিতে কিউ বেশি উচ্চারণ হচ্ছে ভাইয়া? টি বেশি উচ্চারণ হচ্ছে, তো টি তে মনে রাখবা অ্যান্টি, টি, টি তে হচ্ছে টিআরএনএ। ওকে, আচ্ছা শেষ। আমরা দ্রুত আগাবো। 82 কোন অণুজীব নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম? কোন অণুজীব নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম বলতো? কোন অণুজীব নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম? ওকে, নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম কে? নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম কে বলো? আচ্ছা, তবে নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম বলে কি বলবো বলতো? সিউডোমোনাস, ঠিক আছে। সিউডোমোনাস কি ভাইয়া? নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম কে? সিউডোমোনাস, সিউডোমোনাস। ওকে, সিউডোমোনাস। ওকে, অ্যান্টি, যে অ্যান্টি বানান বাংলা লেখছেন, বাংলা লিখে লাভ আছে, ইংলিশে লিখতে হবে। ওকে, অ্যান্টিতে টি আছে, তাহলে 82 আনসার কোনটা হবে ভাইয়া? সি নাম্বারটা হবে 82 আনসার কোনটা? সি। এই যে একজন অ্যাসিডোব্যাক্টর কমেন্ট করছো, অ্যাসিডোব্যাক্টর তো ভাই ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়। অ্যাসিডোব্যাক্টর ভাইয়া অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার। ভিনেগারে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি না? সো অ্যাসিডোব্যাক্টর কি মনে রাখবা ভাইয়া? ভিনেগার রিলেটেড। ওকে, আচ্ছা এরপর আসি, কোনটি ডিএনএ ভাইরাস? ফুলকপির মোজাইক ভাইরাস, বানিওলো ভাইরাস, তারপর হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। তো ভাই ডিএনএ ভাইরাস তো সাধারণত উদ্ভিদে হয় না, উদ্ভিদে তো সাধারণত আরএনএ ভাইরাস দেখতে পাওয়া যায়, বাট এখানে কিন্তু একটা ব্যতিক্রম, ওই ব্যতিক্রমটা থেকে কোশ্চেন আসছে, নিচের কোনটা ডিএনএ ভাইরাস? তো বলে ফেলো তো কোনটা ডিএনএ ভাইরাস? তো ভাই আমরা ফুলকপির মোজাইক ভাইরাস যেটা আছে, ফুলকপির মোজাইক ভাইরাস সহজে ছিল কি? আরএনএ ভাইরাস, কারণ এটা সবাই উদ্ভিদ ভাইরাস, তো সেটা না হয় এটা কি হবে? ডিএনএ ভাইরাস। ফুলকপির মোজাইক ভাইরাস। ওকে, ফুলকপির মোজাইক ভাইরাস। হ্যাঁ, ফুলকপির মোজাইক ভাইরাস কি ভাইরাস বলো তো? ফুলকপির মোজাইক ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস। ফুলকপির মোজাইক ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস। আর বেশি কোশ্চেন আছে, অল্প কোশ্চেন আছে। কোষের কোন অঙ্গাণুকে ট্রাফিক পুলিশ বলা হয়? আগেই বলছি, কোষের কোন অঙ্গাণুকে তোমার হচ্ছে ট্রাফিক পুলিশ বলা হয়? গোলগি বডিকে কি বলা হয়? ট্রাফিক পুলিশ। গোলগি বডিকে কি বলা হয় ভাইয়া? ট্রাফিক পুলিশ। গোলগি বডিকে বলা হয় কি? আচ্ছা প্যারা নাই, দেখো গোলগি বডিকে কি বলা হয়? ট্রাফিক পুলিশ। গোলগি বডিকে কি বলা হয়? ট্রাফিক পুলিশ। বা কোষের কি বলতো তোমার যে প্যাকেজিং সেন্টারও বলা হয় গোলগি বডিকে, বা কি বলা হয় বলতো? লাইপোকন্ড্রিয়া বলা হয় কাকে? এই যে তোমার যে গোলগি বডিকে। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, বলো প্লাজমোডিয়াম ম্যালেরিয়া সুপ্তাবস্থা কতদিন? প্লাজমোডিয়াম ম্যালেরিয়া সুপ্তাবস্থা কতদিন? এটা বলো দেখতে, দেখি এটা দেখি, তোমরা অ্যান্সার দাও। প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার সুপ্তাকাল কতদিন? 85 নাম্বার কোশ্চেন, আনসার দাও 85।
প্লাজমোডিয়াম ম্যালেরিয়া সুপ্তকাল কতদিন? প্লাজমোডিয়াম ম্যালেরিয়া গোলজি বডি, ওকে ফাইন, গোলজি বডি 85 অ্যান্সার একজন বলছো ডি। আচ্ছা বাকিটাও অ্যান্সার দাও, 85 অ্যান্সারটা। ওকে 85 এ। আচ্ছা 85 আর কেউ অ্যান্সার দিবে না? 85 এ আসছে, বি আসছে, ওকে ফাইন। 85 আর অ্যান্সার চাই আমি। আচ্ছা দেখো ভাইয়া, মনে ভাই যে ম্যালেরিয়া প্লাজমোডিয়াম কি আছে? ম্যালেরিয়া প্লাজমোডিয়াম কি আছে ভাইয়া? ম্যালেরিয়া। তুমি ভাই রিয়ার বয়স কত বলো তো? এই যে রিয়া যে ভাইয়া জাহাঙ্গীরনগরে পড়তে আসছিল, ওর বয়স হইতে হবে কত? 18। 18 না হলে তোকে জাহাঙ্গীরনগরে ভর্তি নিবে না। সো ও 18 বছর বয়সে আসছিল, আর 40 বছর বয়সে হচ্ছে এখান থেকে বের হয়েছে পাস করে, ঠিক আছে? 18 থেকে 40। কারণ কি ওই যে বলছিলাম যে জাহাঙ্গীরনগরে নাকি অনেক সেশন জট আছে, যে একজন কমেন্ট করে বলছিল, এই জন্য আর কি, বুঝছো? 18 থেকে 40, বুঝছো? 18 থেকে 40। তাহলে ম্যালেরিয়া কত হবে বেয়া? 18 থেকে 40, ওকে? ম্যালেরিয়া নামের শেষে কি আছে বেয়া? রিয়া আছে। ম্যালেরিয়া 18 থেকে 40। আচ্ছা ওভালি, ওভালি মনে রাখবা কত? 11। ওভালি কত বেয়া? 11। ওভালি 11, 11 দিয়ে শুরু হবে। আর ফেলসিপ্যারাম, ফেলসিপ্যারামে মনে রাখবে এখানে 8টা সংখ্যা আছে, তাহলে ফেলসিপ্যারামে 8 আছে আর কি, ঠিক আছে? এভাবে মনে রাখবা। যে ভুলে গেছো তাকে মনে করে দিলাম। ফেলসিপ্যারাম বলে 8 থেকে শুরু, ওভালি বললে ভাই 11, আর ম্যালেরিয়া বললে কত? 18। আর ভাইভ্যাক্স, ভাইভ্যাক্স বললে ভাই কত হবে? ভাইভ্যাক্স আছে প্লাস, ভাইভ্যাক্স বললে ভাই 12 হবে। ভাইভ্যাক্স বললে কত হবে? 12 হবে। ভাইভ্যাক্স বললে কত হবে? 12 হবে। এভাবে জিনিসগুলো মনে রাখবা। আচ্ছা এরপর আসবে 86 নাম্বার। কোথায় কোথায় অক্সিলারি ফসফোরাইলেশন সংঘটিত হয় বলো? কোথায় অক্সিলারি ফসফোরাইলেশন সংঘটিত হয়? আচ্ছা বলো কোথায় অক্সিলারি ফসফোরাইলেশন ঘটে? বলো কোথায় অক্সিলারি ফসফোরাইলেশন ঘটে? অক্সিলারি ফসফোরাইলেশন বলো। আচ্ছা সবাই মনে ভাই যে মাইটোকন্ড্রিয়াতে আমাদের কি ঘটে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে। কোথায় বে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে? মাইটোকন্ড্রিয়া, কোষের পাওয়ার হাউস বলা হয়। এবং মাইটোকন্ড্রিয়া কিন্তু একটা জিনিস মনে রাখবা, এদের নিজস্ব কি আছে? ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়া কিন্তু কি আছে? নিজস্ব ডিএনএ আছে, ওকে? আচ্ছা মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? একটু আগে বলছিলাম স্বল্পস্থায়ী পর্যায়, এখন কি আসছে দেখো তো? দীর্ঘস্থায়ী পর্যায়। সো ভাইয়া বলো তো কোনটা দীর্ঘস্থায়ী পর্যায়? মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? এখানে একটা তোমরা অনেকে ঝামেলা করতে আমি জানি, এই জন্য বলতেছি, তোমাদের আনসার দাও। দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা মাইটোসিস কোষ বিভাজনের? দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? দীর্ঘস্থায়ী পর্যায় কি প্রোফেজ নাকি মেটাফেজ বলো তো? 87 নাম্বার কোশ্চেন আনসার দাও। দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? দীর্ঘস্থায়ী পর্যায়, দীর্ঘস্থায়ী পর্যায় প্রোফেজ। 87 প্রোফেজ বলছে। আচ্ছা বাকিরাও জানো। 87, 87, 87, 87 নাম্বার কোশ্চেন আনসার দাও। 87, 87। আর সবাই আর কি এই পোস্টটা একটু শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। অনেক রাত হয়ে গেছে, তাই আমরা একা একা ক্লাস না করি, সবাইকে নিয়েই ক্লাস করি, ওকে? তাহলে সবাই খুশি হবে। আচ্ছা এরপর আসি দেখো 87 নাম্বারে আসি। 87 নাম্বার মনে রাখবে মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? প্রোফেজ, নট মেটাফেজ, ওকে? প্রোফেজ, ওকে? প্রোফেজ হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়, আর প্রো মেটাফেজ হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। আর মাত্র 10টা কোশ্চেন আছে, একটু কষ্ট করে থাকো। উদ্ভিদ কোষের বিভাজন প্রক্রিয়ায় কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি হয়? স্পিন্ডল ফাইবার তৈরি হয় কোন পর্যায়ে বলো তো? স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবার কিন্তু আমরা পড়ছি যে প্রোমেটাফেজ পর্যায়ে হচ্ছে স্পিন্ডল ফাইবারটা তৈরি হয়। কোথায় তৈরি হয় ভাইয়া? প্রোমেটাফেজ পর্যায়ে হচ্ছে স্পিন্ডল ফাইবারটা তৈরি হয়, ওকে? আচ্ছা এরপর আসবে এইচআইভি কোন ভাইরাস গ্রুপে অন্তর্ভুক্ত? এইচআইভি কি আছে? ডিএনএ, আরএনএ, টি2 ফাজ, বলো এইচআইভি কোনটা ছিল? এইচআইভি, এইচআইভি বলতো কোন ভাইরাসের অন্তর্ভুক্ত হবে? এইচআইভি। সবাই ঘুমে ভাইয়া? আচ্ছা খালি আমি একাই জেগে আছি? বলো বলো পরে কোশ্চেন আনসার দিয়ে দাও, পরে কোশ্চেন আনসার দিয়ে দাও দ্রুত। ওকে ফাইন, ফার্স্ট লাইন এটা। আচ্ছা আচ্ছা ভাইরাস, এটা কিন্তু আমরা জানি যে এইচআইভি একটা কি ভাইরাস বলো তো? এইচআইভি একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে? এইচআইভি একটা কি ভাইরাস ভাইয়া? আরএনএ ভাইরাস।
এইচআইভি একটা আরএনএ ভাইরাস, এটা একটা কি ভাইরাস? রিট্রো ভাইরাস, ঠিক আছে, যেটা কি করে? রিভার্স ট্রান্সক্রিপশন করে। কি করে? রিভার্স ট্রান্সক্রিপশন। আমাদের এই ট্রান্সক্রিপশনে কি হয়? ডিএনএ থেকে আরএনএ হয়, ঠিক আছে, ডিএনএ থেকে আরএনএ হয়। আর রিভার্স ট্রান্সক্রিপশনে কি হয় ভাইয়া? উল্টাটা, আরএনএ থেকে ডিএনএ হয় আর কি। ওকে, আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। 90 স্পাইকলেট, এটা তোমাদের কাছে শিখাবো। দেখো স্পাইকলেট পুষ্পপত্র বিন্যাস, স্পাইকলেট পুষ্পপত্র বিন্যাস দেখা যায় কোন উদ্ভিদে? স্পাইকলেট। তো ভাই যে লেট করে কারা যায় বলো তো? লেটে কারা যায়? লেট দিয়ে মনে পাবা স্পাইকলেট। লেটে মনে পাবা এই যে গাধা যারা আছে, বুঝছো, গাধারা কি করে বলো তো? লেটে ঘাস খায়। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, গাধা লেটে ঘাস খায়। গাধা লেটে ঘাস খায়। ওকে, গাধা কি করে ভাইয়া? লেটে ঘাস খায়। আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো। কেমিস্ট্রি ক্লাস হবে, গতকালকে কেমিস্ট্রি ক্লাস হয়েছে, একটু পেজে আমাদের পেজগুলোয় খোঁজ রাখবা, পেজের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা যে কেমিস্ট্রি ক্লাসও নিছি, জুওলজি ক্লাসও নিছি, আবার নিব, সমস্যা নেই, অর্গানিক ক্লাস নিছি, যা যা দরকার সব ক্লাস নিচ্ছি। তোমরা জাস্ট একটু পেজটা ঘাটাঘাটি করো, পেয়ে যাবে, অ্যাডমিশন পেজটা ফলো করে রাখো। ওকে, ওকে, পরের কোশ্চেন আনসার দিও, দ্রুত দ্রুত। কি ডেঙ্গু কি ডিএনএ নাকি আরএনএ? ডেঙ্গু হচ্ছে আরএনএ ভাইরাস, ডেঙ্গু হচ্ছে আরএনএ ভাইরাস। ওকে, আচ্ছা দেখো, গাথা লেটে ঘাস খায়, তো কি হলো ভাই? গম ধাতে ধান, গতে গম ধাতে ধান, লেটে ভাই স্পাইকলেট কি খাইছিল? ঘাস খাইছিল। তাহলে ভাই গম, ধান আর ঘাস, এরা সবাই কিসের এক্সাম্পল? স্পাইকলেটের এক্সাম্পল। গাধা লেটে ঘাস খায়। ওকে, আচ্ছা, সো দেখো এই যে এসে গাতে গম, ধাতে ছিল কি? ধান, এই যে গম আর ধান। ওকে, তার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা। 90 অ্যান্সার তাহলে কোনটা হবে? এ নাম্বারটা। ওকে, গাধা লেটে ঘাস খায়। আচ্ছা, এরপরে কোশ্চেন আসে 91, কোন উদ্ভিদে ভালভেট পুষ্পমুকুল পত্রবিন্যাস দেখা যায়? বলো, এরপরে কোশ্চেন অ্যান্সার দাও, এরপরে কোশ্চেন অ্যান্সার দাও। এরপরে কোশ্চেন আনসার দাও। 90 এ হবে আমার জানা মতে। কেন তুমি কনফিডেন্ট না যে এ হবে শিওর? আচ্ছা দেখো, এরপরে 91 নাম্বার, কোন উদ্ভিদে ভালভেট? তো ভাইয়া মনে রাখবা আজব ভাল, ঠিক আছে, আজব ভাল। ওকে, আজব ভাল, আমার সাথে সাথে কমেন্ট করো কি? আজব ভাল। আকন্দ, জবা আর বাবলা, আকন্দ, জবা আর বাবলা, আকন্দ, জবা আর বাবলা, এগুলাতে কি দেখতে পাওয়া যায়? পুষ্প, ভালভেট পুষ্পপত্র বিন্যাস দেখতে পাওয়া যায়। আকন্দ, জবা আর একটা কি বলতো? ভালভেট। ওকে, হ্যাঁ, আকন্দ, জবা আর একটা কি বলতো? আকন্দ, জবা আর একটা কি বলতো? বাবলা। আকন্দ, জবা আর বাবলা। তুমি জবা ফুলের আবার দুইটা আছে, ঠিক আছে, টুইস্টেডে হচ্ছে জবা দেখতে পাওয়া যায়। সো যেহেতু জবা এবং বাবলা দুইটাই অ্যান্সার হয়, আমরা কোনটাকে অ্যান্সার নিব? এটাকে নিব। এক নম্বর অ্যান্সার কোনটা হবে? আজব ভাল, আকন্দ, জবা আর কি বাবলা, এই তিনটা হচ্ছে ভালভেট। আর জবা কিন্তু আবার আরো একটাতে দেখতে পাওয়া যায়, কিসের? টুইস্টেড বা পাকানোতে। সো জবাকে আমরা ওইটাই কাউন্ট করলাম। আর ভালভেট মানে কোনটা হবে তাহলে বলো তো? বাবলা হবে। 91 অ্যান্সার কোনটা হবে? এ হবে। 92, কমলা কোন জাতীয় ফল? বলো, কমলা কোন জাতীয় ফল? এটা একটু আগে শিখাইছিলাম, বলো কমলা কোন জাতীয় ফল ছিল? ভাই আমার কমেন্ট দেখে না, আবার করো একটু, আসলে এত কমেন্টও দেখতে পাই না। সাফওয়ান ইসলাম, বলো, এবার তোমার কমেন্ট দেখছি। আচ্ছা, একজন বছর শেষ সময় কি পড়বো? তো শেষ সময় পড়ার জন্য আমি বলে দিছি, এই যে রুটিন যেটা আছে এই রুটিন অনুযায়ী পড়ো। এই রুটিন অনুযায়ী আমাদের এক্সাম চলতেছে, এক্সাম গুলো অংশগ্রহণ করো, নিজের ভুলগুলো জানতে পারবা। মাত্র 9 টাকায় তুমি একটা এক্সাম দিতে পারতেছো, এর থেকে কমে আসলে আর কোনো প্ল্যাটফর্মে এত কমে দিচ্ছে না। জাস্ট আমরা অ্যাডমিশন ওয়ারিয়ার্সই তোমাদেরকে দিচ্ছি, জাস্ট তোমাদের এই অবস্থাগুলো আমরা বুঝি, আমরা নিজেরাও স্টুডেন্ট, সেজন্য এত কম টাকায় দিচ্ছি। সো ভর্তি হয়ে যাও দ্রুত। মাত্র 9 টাকায় তুমি এত মানে একটা এক্সাম দিতে পারতেছো, আর মাত্র 99 টাকা হচ্ছে কোর্স ফি। সো দ্রুত ভর্তি হয়ে যাও। ওকে, তাহলে তুমি এই অনুযায়ী এক্সাম দিয়ে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে নিতে পারবা। আচ্ছা, এরপর দেখো, কমলা কোন জাতীয় ফল? তো ভাই কি বলছিলাম? ভেরি টক, ভেরি টক ছিল, তাই না? আচ্ছা, সো দেখো, ভেরি টক, টকে কি ছিল ভাইয়া? টমেটো। আর কতে কিন্তু কি ছিল বলতো? কলা। কতে কি ছিল ভাইয়া? কলা। কেউ আবার ভেরি জায়গায় দিও না, কেউ আবার কমলা দেখে টকে কিন্তু কি ছিল বলতো? কলা ছিল, নট কমলা। সো কমলা কি?
হেসপোরেডিয়াম, হেসপোরেডিয়াম। কমলা কি ভাইয়া? হেসপোরেডিয়াম, হেসপেরেডিয়াম। ওকে, হেসপেরেডিয়াম। সো এরকম আর কি আছে? কমলা আছে মানে টক জাতীয়, আর কি আছে? কমলা আর লেবু, কমলা আর লেবু হচ্ছে হেসপেরেডিয়াম, হেসপেরেডিয়াম। ওকে, হেসপেরেডিয়াম। ওকে, আচ্ছা এরপর আসি, কোন প্রোটিনটি ডিএনএ প্রতিলিপনে সক্রিয় ত্বরান্বিত করে? বলো, ডিএনএ প্রতিলিপনকে সক্রিয়, বলো। আচ্ছা এরপরে কোশ্চেন আনসার দাও, দেখো 93 নম্বর কোশ্চেন আনসার দাও, কি বলা হয়েছে? ডিএনএ প্রতিলিপনকে কি করে? সক্রিয় ও ত্বরান্বিত, বলো। ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় ত্বরান্বিত করে কে? বলো বলো, দ্রুত দ্রুত দ্রুত। তো দেখো কি করতেছে ভাইয়া, নামের মানে কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকায় আছে। কি করতেছে ভাইয়া? সক্রিয় করতেছে। সক্রিয় মানে কি করতেছে? অ্যাক্টিভ করতেছে। সক্রিয় মানে ভাইয়া কি করতেছে? অ্যাক্টিভ করতেছে। সো নামের মধ্যেই অ্যান্সার আছে, তাহলে ভাইয়া সক্রিয় কে করে ভাইয়া? সাইক্লিন এ করে। এ তে অ্যাক্টিভ, এ তে অ্যাক্টিভ, তাহলে সক্রিয় ত্বরান্বিত করে কে? এ তে অ্যাক্টিভ মানে সাইক্লিন এ, সাইক্লিন এ। কে জানি ডি কমেন্ট করছো, ডি কেন হবে? সাইক্লিন এ, এতে অ্যাক্টিভ। ওকে, আচ্ছা সক্রিয়। ওকে, 94 মায়োসিসের কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে? ওই যে ক্রসিং ওভার কোথায় ঘটে বলো তো? ক্রসিং ওভার, সো দেখো পকেট, তো মনে রাখবা কি ভাইয়া? পকেট, ঠিক আছে? পকেট, আমার সাথে সাথে কমেন্ট করো কি? পকেট। তো পতে ভাইয়া প্যাকাইটিন, প্যাকাইটিন দশায় কি ঘটে ভাইয়া? কায়াজমা ক্রসিং ওভার। আর টতে টেট্রাড, কায়াজমা ক্রসিং ওভার টেট্রাড, এগুলো সব কোথায় দেখতে পাওয়া যায় ভাইয়া? পতে প্যাকাইটিনে দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায় ভাইয়া? প্যাকাইটিনে দেখতে পাওয়া যায়। ক্লাস করতে করতে খিদা লেগে গেছে, তাহলে আমার কি ক্লাস করাতে করাতে কি লেগে গেছে বলো তাহলে। আচ্ছা দেখো পকেট কি হবে? পকেট, পকেটে কি হবে ভাইয়া? প্যাকাইটিন। পকেটে কি হবে? প্যাকাইটিন। পকেটে কি হবে ভাইয়া? প্যাকাইটিন। আচ্ছা, কোন কোডন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না? বলো, কোন কোডন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না? কোনটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে কোনো নির্দেশ করবে না? কোন কোডনটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না? আচ্ছা দেখো, অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না ইউএজি, ইউএজি, ইউএএ, ঠিক আছে? ইউএজি, ইউএ, হ্যাঁ, তারপর ইউএএ, ইউজিএ, এরা সবাই কি বলতো? এরা সবাই কি? স্টপ কোডন। সো স্টপ কোডন কি ভাই কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে? যেতে পারে স্টপ কোডন, এরা কিন্তু ভাই কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কিন্তু হবে ইউএজি। তাহলে অ্যান্সার কোনটা হবে? 95 অ্যান্সার হবে এ নাম্বারটা, ইউএজি। 95 অ্যান্সার কোনটা হবে? ইউএজি। 95 অ্যান্সার এ নাম্বারটা। ওকে, আচ্ছা 96 আলুর স্ক্যাব রোগ সৃষ্টিকারী অণুজীব কোনটি? আলুর স্ক্যাব রোগ সৃষ্টিকারী অণুজীব কোনটি? দেখো কোশ্চেনের মধ্যে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। কি বলছে? স্ক্যাব, স্ক্যাব তে ভাইয়া স্ক্যাবিস, দেখেই অ্যান্সার বলে দেওয়া যাচ্ছে। স্ক্যাবে কি ভাইয়া? স্ক্যাবে হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবে কি ভাইয়া? স্ক্যাবিস। স্ক্যাবে কি ভাইয়া? স্ক্যাবিস। ওকে, কাহিনী শেষ। 96 অ্যান্সার বি। পেপে রিং স্পটের রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? বলো তো দেখি। পেপে রিং স্পট, পেপে রিং স্পট, বলো পেপে রিং স্পটের জন্য দায়ী ভাইরাস কোনটি? পেপে রিং স্পটের জন্য দায়ী ভাইরাস কোনটি? পেপে রিং স্পট, বলে ফেলো, পেপে রিং স্পটের জন্য দায়ী ভাইরাস কোনটি? যারা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো কষ্ট করে একটু লাইভে রিয়াক্ট দিয়ে দিও। ওকে, আর তোমাদের নেক্সট ডে তোমাদের ফ্রেন্ডদেরকেও নিয়ে এসো ক্লাস করাতে, তাহলে তারাও ক্লাসটা করতে পারে। আচ্ছা এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও, পরে কোশ্চেন আনসার দিয়ে দাও। বি, দেখো নামের মধ্যেই ভাই উত্তর আছে। পেপে রিং স্পট ভাইরাস, ভাই যে পেপে মানে কি পি, রিং মানে কি আর, স্পট মানে কি এস, আর ভাইরাস মানে কি ভি, পি আর এস ভি। এই যে পেপে রিং স্পট ভাইরাস, দেখো নামের মধ্যেই কোশ্চেনের মধ্যে উত্তর আছে পেপে রিং স্পট ভাইরাস। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেনে আসি। 98 আদি কোষের রাইবোসোম কোন প্রকৃতির? বলো, আদি কোষের রাইবোসোম কোন প্রকৃতির? আদি কোষের রাইবোসোম কোন প্রকৃতির? আচ্ছা বলো,
আদি কোষের রাইবোসোম কোন প্রকৃতির? বলো আদি কোষের রাইবোসোম কোন প্রকৃতির? আমরা সবাই জানি আদি কোষ মানে কত 70s, ঠিক আছে। আদি কোষ মানে কোনটা হবে ভাইয়া? 70s, ওকে। আদি কোষ মানে কোনটা? 70s। আদি কোষ মানে কোনটা ভাইয়া? 70s। আর প্রকৃত কোষ মানে কোনটা ভাইয়া? 80s। এটা আমরা সবাই জানি। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা। 99, কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে আমরা কি বলি? কোষ বিভাজনের আচ্ছা, এরপরে কোশ্চেন অ্যান্সার দাও। ওকে, ফাইন। দ্রুত দ্রুত দ্রুত, আমরা শেষের দিকে আসি। ঝটপট অ্যান্সার দিয়ে দাও ভাইয়ারা। ওকে, আচ্ছা দেখো, কোষ বিভাজনের ফলে বা নতুন একটা কোষ সৃষ্টি হয়েছে, এটাকে কি বলে? অপত্য কোষ। অপত্য কোষ মানে কি ভাইয়া? অপত্য কোষ মানে কি? ডটার, মানে ছোট বাচ্চা মানে কি? ডটার। অপত্য কোষ মানে কি ভাইয়া? ডটার সেল, ওকে। অপত্য কোষ মানে কি ভাইয়া? ডটার সেল, ওকে। আচ্ছা, আর যেখান থেকে সৃষ্টি সেটা হচ্ছে মাদার সেল। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল মানে কি ভাইয়া? মাঝখানে। মাঝখানে ভাইয়া কখন থাকে? মেটাফেজে থাকে। মাঝখানে কোথায় থেকে? মতে মাঝখান, মতে মেটাফেজ। দেখে উত্তর দেওয়া যাচ্ছে। এগুলো সহজ কোশ্চেন, এগুলো নিয়ে পেঁচাবো না। কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? সহজ কোশ্চেন, আমরা দ্রুত অ্যান্সার দিব, আর মাত্র 5টা এমসিকিউ আছে। কোষের, হ্যাঁ মেরুকোষ। কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? বলো কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? নিউক্লিয়াসকে। তোমার যেমন মস্তিষ্ক মানে কি? মাথা। কোষের মস্তিষ্ক কোনটা? নিউক্লিয়াস। কোষের মস্তিষ্ক বা কোষের সবকিছু নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াসটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি 101 নাম্বার 102 নাম্বার কোশ্চেন আসে। এরপরে দেখো, কোষ চক্রের মোট সময় শতকরা কত ভাগ ডিএনএ প্রতিলিপনে ব্যয় হয়? এই যে এই কোশ্চেন তোমাদেরকে আজ করছিলাম, বলো এটা তোমাদের পারা উচিত। দেখো, আমি বলছিলাম যে জি1 জি1 এস জি2, ঠিক আছে। 30 থেকে 40, 30 থেকে 50, 10 থেকে 20, ওকে। সো ওইটাই বলছে ডিএনএ প্রতিলিপন মানে কি? সিনথেসিস। সিনথেসিস দশায় ব্যয় হয় কতটুকু সময়? 30 থেকে 50 ভাগ সময়। কতটুকু সময় ব্যয় হয়েছিল? 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হয়েছিল। তার মানে কোনটা হবে? 102 এর ডি হবে। জি1 এস জি2, 30 থেকে 40, 30 থেকে 50, 10 থেকে 20। তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। 103 এ আসি। এরপরে দেখো, কোন বিজ্ঞানী কে প্রোটোজুওলজির জনক বলা হয়? কোন বিজ্ঞানীকে কি বলা হয়? প্রোটোজুওলজির জনক। বলে ফেলো। আর মাত্র 3টা কোশ্চেন, তারপরে শেষ। আর মাত্র 3টা কোশ্চেন, বলো কোন বিজ্ঞানীকে প্রোটোজুওলজির জনক বলা হয়? প্রোটোজুওলজির জনক কাকে বলা হয় ভাইয়া? মনে রাখো, প্রোটোজুওলজির জনক ভাইয়া বলা হয় লিওয়েন হুককে। কাকে বলা হয় ভাইয়া? লিওয়েন হুককে কি বলা হয়? প্রোটোজুওলজির জনক। কাকে বলা হচ্ছে ভাইয়া? লিওয়েন হুককে কি বলা হয়? প্রোটোজুওলজির জনক। আচ্ছা, ধান গাছের কোথায় তোমরা একসাথে দাও। ধান গাছের ধান গাছের কোথায় মায়োসিস ঘটে? জাইগোটে, জনন মাতৃকোষে, দেহকোষে। বলো তো কোথায় মায়োসিস ঘটে? ধান গাছের মায়োসিস কোথায় ঘটে? ধান গাছের কোথায় মায়োসিস ঘটে? ধান গাছের কোথায় মায়োসিস ঘটে? বলো ধান গাছের কোথায় মায়োসিস ঘটে? এবিসিডি না কমেন্ট না করে একটু দাগ নাম্বার সহ কমেন্ট করবা, নাহলে বুঝতে পারি না। মাথা ধরে গেছে, তাতে বলো ধান গাছের কোথায় মায়োসিস ঘটে? আচ্ছা, 104 বি। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবা জনন মাতৃকোষে কোথায় ঘটে? ধান গাছের বা জনন মাতৃকোষে কি ঘটে? তোমার মায়োসিসটা ঘটে। লাস্ট কোশ্চেন আজকের দিনের, মায়োসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে সিন্যাপসিস ঘটে? কোন উপপর্যায়ে কি ঘটে ভাইয়া? সিন্যাপসিস ঘটে। বলো কোন উপপর্যায়ে সিন্যাপসিস ঘটে? হ্যাঁ, আচ্ছা মনে পাবে যে বলছিলাম কোন উপপর্যায়ে সিন্যাপসিস ঘটে? ওই যে বাই এস, যেটা আমরা ক্লাসে একেবারে শেষে আসি। সো বাই এস, সবাই কমেন্ট করে ফেলো।
তাহলে আমরা ক্লাস এখানে শেষ করে দিব। সো বাইতে বাইভ্যালেন্ট, এসতে কি ছিল সিনাপসিস, কোন দশায় ঘটছিল, জাইগোটিন দশায় ঘটছিল। ওই যে এসতে সিনাপসিস কোন দশায় ঘটছিল ভাইয়া, জাইগোটিন দশায় ঘটছিল। তার মানে অ্যান্সার কোনটা হবে, 105 অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে, সো শেষ, আজকের ক্লাস শেষ। ওকে, আচ্ছা, সো কেমন লাগলো তোমাদের কাছে ক্লাসে? তোমরা কি অনেক বোর ফিল করছো নাকি? আমাকে কমেন্ট করে জানাও। এন্ড পার্ট 2 কে কে চাও? বোটানি পার্ট 2 কি চাও তোমরা আবার? আজকে তো বোটানি আমরা সব অধ্যায় যদিও কভার করি নাই, আরো কিছু দুই একটা অধ্যায় বাদ আছে আর কি। সো তোমরা কি পার্ট 2 চাও? কমেন্ট করে জানাও। এন্ড তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে? তোমরা কি আবার বোর ফিল করছো নাকি? তাহলে সেটাও জানাও। 105টা কোশ্চেন অবশেষে শেষ হইলো তাহলে। ওকে, অনেক যুদ্ধ। ভাইস জে থ্যাংক ইউ। বাই ব্যালেন্স সিনাপসিস জাইগোটিন অনেক ভালো লাগছে, নরসিংহ বলছে। হ্যাঁ, ভালো লাগবে, ক্লাসে থাকো, নেক্সট ক্লাসগুলো করো। আগামী কয়েকদিন যতদিন ক্লাস হচ্ছে অ্যাডমিশন ওরিয়ার্সে ক্লাসগুলো করো। ইনশাল্লাহ আইকিউ ক্লাস নিব কালকে, তারপরে হচ্ছে বাংলা ইংলিশও ক্লাস নিব যদি তোমরা চাও। অনেক ক্লাসে আসবে, অ্যাডমিশন ওরিয়ার্সের সাথে থাকো। আমরা আসলে কথায় না কাজে বিশ্বাসী। 10-12 ঘন্টার ম্যারাথন ক্লাস আসলে ইফেক্টিভ না, তোমার পড়া মাথায় ঢুকবে আর মাথা দিয়ে বের হয়ে যাবে। সো হাইয়েস্ট 3-4 ঘন্টার মধ্যে ম্যারাথন ক্লাসটা শেষ হয়ে যাওয়া উচিত। বেশি ক্লাস করলে মাথায় কিছু থাকবে না, এক জিনিস যদি বেশি পেঁচানো হয় ভালো লাগবে না আর কি। সো মানুষের একটা কনসেন্ট্রেশন পাওয়ার আছে। সো আমরা চেষ্টা করি কম্প্যাক্ট আকারে তোমাকে শেষ করে দেওয়া, অল্প অল্প করে আমরা যাতে আগাতে পারি। ওকে, আচ্ছা, ওকে, পার্ট 2 চাই, পার্ট 2 চাই। ওকে, অনেক রাত আছে, 2টা বাজে। ওকে, 2টা বাজে এবং ক্লাসে প্রায় আহ, তোমাদের 2টা পর্যন্ত তোমার ক্লাস করতেছো, অস্বাভাবিক আর কি। আমার কাছে লাগছে যে আসলে আমি ভাবছিলাম যে ক্লাসে আমি প্রিপারেশন নিচ্ছিলাম, হুট করে ভাবলাম যে আজকে চিন্তা করছিলাম যে ক্লাসে নিব না, আজকে ক্লাস নেওয়ার কোনো মুড ছিল না আর কি। বাট তারপরেও চেষ্টা করলাম যে না, তোমাদের আসলে পরীক্ষার বেশি দিন নাই, তো ভাবলাম ক্লাস নিতে হবে। তো পরে কয়টায় ক্লাস দিব, 10:30টার সময় ক্লাস দিলাম। তো ভাবছিলাম যে আসলে এত রাত্রেবেলা থাকবে না, 9টা-8টার দিকে নিলে অনেকেই থাকে, বাট এই সময় অনেকে ঘুমায় যায়। বাট তোমরা যে শেষ পর্যন্ত ছিলা, তার মানে বোঝা যাচ্ছে তোমরা আসলে চান্স পেতে চাও, বা তোমরা আসলে তোমাদের একটা স্বপ্ন আছে, যারা রাত পর্যন্ত ক্লাস করতেছে তোমরা আসলে অনেক ডেডিকেটেড। এন্ড এরকম স্টুডেন্টদের জন্য আসলে কষ্ট করতে ইচ্ছা করে। এই যে রাত 2টা পর্যন্ত যে ক্লাস নিচ্ছি, আসলে আমার ক্লাস নেওয়াটাও সার্থক। তোমরা যে ক্লাস করতেছো, গলা ভেঙে গেছে যদিও, বাট এখনো খাইও নাই রাত্রে। বাট আমরা কষ্ট করতে পারলে, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি, তোমরা তো বসে বসে ক্লাস করতেছো। তো আমরা যদি কষ্ট করতে পারি, তুমি কেন পারবা না আর কি? ওকে, সো তোমাকেও চেষ্টা করতে হবে। আর তো বেশি দিন নাই, 3-4 দিন আছে। তুমি যদি জাহিনুর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও, তোমার কি আর কষ্ট করে কৃষি বা অন্য জায়গায় এক্সাম দেওয়ার দরকার আছে? নাই কিন্তু আর কি। ওকে, সো এইটার জন্যই না জান প্রাণ দিয়ে লাগো। তারপরে যদি না হয় সেটা আলাদা হিসাব, বাট এই কয়েকটা দিন বেস্টটা দাও, ভালো মতো এক্সাম গুলা দাও। যারা পেইড ব্যাচে ভর্তি আছো বা এক্সাম ব্যাচে ভর্তি আছো, ভালো মতো এক্সাম গুলা দাও। এই এক্সাম গুলাই বলা যায় যে তোমার লাস্ট এক্সাম আর কি। ওকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। সো এই এক্সাম গুলাই নিজের বেস্টটা দাও, মার্কস ভালো মতো ক্যারি করার চেষ্টা করো। বইটা একটু ওভারভিউ করে, এখন সব অধ্যায় পড়তে যায় না, ভালো মতো একটু অ্যানালাইসিস করে পড়ো, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়ো, তাহলেই হবে। এখন আসলে ধরে ধরে পড়ার টাইম নাই, এখন রিভিশন মূলক দিতে হবে। বই খালি পেজ উল্টায় যাবে আর কি। ওকে, যে যেই লাইনটা মনে হচ্ছে তুমি দাগ দিয়ে রাখছো বা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ওই লাইনটা পড়বো। আমরা তো ক্লাসে বলেই দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট। এভাবে পড়ো, চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, শুভ এসে আমিও খাই নাই। হ্যাঁ, এখন খেয়ে নাও, এখন একটু খেয়ে নেও, ঘুমাও অথবা পড়ো, যেটাই করো না কেন টাইমগুলো কাজে লাগাও। ফেসবুক মেসেঞ্জারে এখন একটু চ্যাট ট্যাট কম করো। সবই থাকবে লাইফে, তুমি 22 তারিখ বা 23 তারিখের পর সবই থাকবে লাইফে, মেসেঞ্জারও থাকবে, ফেসবুকও থাকবে, তখন ভালো লাগবে না। বাট এখন দেখবা এই যে ফেসবুকে স্ক্রল করতে অনেক ভালো লাগতেছে, রিলস দেখতে অনেক ভালো লাগতেছে, এগুলা করার টাইম এখন না। আর কয়েকটা দিন পরে করো, কেউ তোমাকে আটকাবে না, চান্সটা পাও, কেউ আটকাবে না। আইকিউ দোয়া করেন ভাই। হ্যাঁ, অবশ্যই দোয়া করবো, আইকিউ ক্লাস দিব। হ্যাঁ, কালকে ইনশাল্লাহ নিব। হ্যাঁ, তোমাদের ম্যারাথনটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, আসলে আমরা আসলে কোয়ান্টিটি না, আমরা কোয়ালিটিতে বিশ্বাসী। একবারে 10-12 ঘন্টা ম্যারাথনে আমরা বিশ্বাসী না। আমরা কম্প্যাক্ট আকারে, আমি নিজেও কম্প্যাক্ট আকারে পড়তাম। এত আসলে বেশি দরকার নাই, যেটুকু দরকার সেটুকুই জানো। ওকে, বেশি জানতে গেলে দেখবা বেশি বের হয়ে গেছে মাথা থেকে। সো যেটুকু জানবো ভালো মতো জানবো, এটাই হবে আমাদের স্ট্র্যাটেজি অ্যাডমিশন ওরিয়েন্টেড। ওকে, ওকে, সো ভালো থাকো সবাই। ভাইয়া ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ফার্মাসিস্ট হিসেবে ইনশাল্লাহ। হ্যাঁ, ফার্মেসিতে আসো। জাহাঙ্গীরনগরের ফার্মেসি আলাদা একটা ভ্যালু আছে, এটা তোমরা এখন বুঝবা না, পরে বুঝবা। অনেকে চিন্তা করে ফার্মেসি সেশন রোড হ্যান ত্যান, এগুলো কোনো কথা না। ওকে, ফার্মেসিতে আসো, আলাদা একটা ভ্যালু আছে, জব ফিল্ডে একটা ভ্যালু পাবা,
জাহাঙ্গীরনগরের ফার্মেসি মানে শুনলে মানুষ তোমাকে একটা অন্য লেভেলে দেখবে আর কি। ওকে, এটা অনেকেরই স্বপ্ন, তোমার মতো এরকম অনেকেরই স্বপ্ন। ওকে, সো নিজের স্বপ্ন কিন্তু দেখো, আমরা পারছি, তুমিও পারবা ইনশাল্লাহ। ওকে, এন্ড কঠিন কিছু না, এইটাই ভাবো, নিজেকে বিশ্বাস করো, নিজের উপর বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, এন্ড আমাদের ক্লাসগুলো ভালো মতো করো, এনাফ। ওকে, বেশিরভাগ স্টুডেন্ট চান্স পায় না কনফিডেন্সের অভাবে। ওকে, তাদের কনফিডেন্সই নেই, তারা ভয় পায়। সো ভয় পাওয়ার দরকার নেই, তোমার মার্কস দরকার 80-তে 65 বা 70। এবছর কিরকম হয় কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, বাট 65 থেকে 70 তুমি যদি রাখতে পারো চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। সো তুমি আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে, এই যে রুটিন ওয়াইজ পরীক্ষাগুলো হচ্ছে, এইগুলাতে 80 বা 85% মার্কস রাখো, তাহলেই হবে। মানে 80-তে তুমি 80 মার্কসের এক্সাম যেগুলো হবে বা পার্সেন্টেজ যেটা আছে, তুমি 100-100-র মধ্যে 80% বা 85% উপর রাখো, তাইলেই হবে। ওকে, ভালো মতো এক্সামগুলো দাও। সো থাকো তাহলে সবাই, বাংলাদেশের জন্য একটা ক্লাস নেন। হ্যাঁ, নিবো ইনশাল্লাহ। ওকে, দেখি খুব শীঘ্রই নিব, কথা হচ্ছে টিচার প্যানেলের সাথে, নিব। ঠিক আছে ভাই, খেয়ে নেন একটু তাড়াতাড়ি। থ্যাংক ইউ। কেউ বুঝলো না, খালি এনজিমি তুই বললো খাওয়ার কথা, যে এত কষ্ট করে ক্লাস নিছি। ইনশাল্লাহ তোমরা চান্স পাও, চান্স পাওয়ার পর তোমরা আমাকে ট্রিট দিবা আর কি। ওকে, আচ্ছা, তোমার জন্য এত কষ্ট হয়ে যে ক্লাস নিচ্ছি, আশা করি অনেক কমন পাবা পরীক্ষায়। এর জন্য মানে কষ্ট করতেছি। গত বছর এইভাবে ক্লাস নিছিলাম, গত বছর এরকম অনেক তোমরা রাত জেগে জেগে ক্লাস করছেন, তারা এখন অনেক ভালো পর্যায়ে আছে এবং আমার ক্যাম্পাসে জুনিয়র হিসেবে আছে, আমার ডিপার্টমেন্টেই আছে। এই যে যে ফোর্থ হয়েছে ইয়াকুব নওয়াব, ঠিক আছে, তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বছর ফোর্থ হয়েছে আর কি, ও কিন্তু আমার সাথে প্রায় দেখা হয় আর কি। সো এরকম অনেক স্টুডেন্টই আছে। ওকে, কেউ এক্সাম দিয়ে কনফিডেন্স চলে গেছে। কেমিস্ট্রি একটা ক্লাস দেন প্লিজ, কেমিস্ট্রি ক্লাস আছে অলরেডি, তুমি একটু 2 দিন আগেই নিচ্ছি কেমিস্ট্রি ক্লাস, তুমি একটু ক্লাসটা করো। কেমিস্ট্রি ফার্স্ট পেপার ক্লাস নিচ্ছি, যে লাস্ট দিন যেটা ক্লাস নিছি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার ক্লাস নিচ্ছি। অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে যাবা, তারপর ওখানে দেখবা রিলস নামে একটা সেকশন আছে, ওই রিলসে দেখবো সব ক্লাসগুলো আছে আর কি। এখন ভিডিওস নাই, এখন রিলস আকারে ফেসবুক দিচ্ছে, কি করবো বলো, মানে বাট আছে কিন্তু ভিতরে ভিডিও, রিলস না। ওকে, বাট লেখা রিলস। ওকে, কালকে সন্ধ্যায় কি মডেল টেস্ট 1? হ্যাঁ, কালকে সন্ধ্যায় মডেল টেস্ট 1। ওকে, আচ্ছা, হ্যাঁ, দেখা ট্রিট দিতে চাই। ওকে, ধন্যবাদ। ইনশাল্লাহ আমি দিব তোমাদেরকে ট্রিট, যদি চান্স পাও অবশ্যই। আচ্ছা দেখো, কেউ এক্সাম দিয়ে কনফিডেন্স চলে গেছে, অন্যগুলা ভালো হয়েছে বায়ু খারাপ হয়েছে। কনফিডেন্স চলে গেলে তো কিছু করার নাই, বাট কনফিডেন্স যাবে না যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো। একটা এক্সাম খারাপ হইতেই পারে, বাট সেটার ইফেক্ট যাতে পরের এক্সামের উপর না পড়ে, এই জন্যই হয়, বুঝছো। যারা চান্স পায় তারা সব জায়গায় চান্স পায়, যারা চান্স পায় না তারা কোথাও চান্স পায় না, জাস্ট বিকজ অফ কি একটা এক্সাম তুমি যখন কনফিডেন্স হারাই ফেলো, পরে এক্সাম গুলো খারাপ হইতে থাকে অটোমেটিক। সো কনফিডেন্স কোনোভাবে হারানো যাবে না। একটা এক্সাম খারাপ হইতেই পারে, তুমি হয় ওইটার জন্য প্রিপারেশন তো নেও নাই, তুমি মেইনলি প্রিপারেশন নিচ্ছো জাহাঙ্গীরনগরের জন্য। সো দুইটাই কোশ্চেন প্যাটার্ন আলাদা, তুমি একটার সাথে একটা মিলালে তো হবে না। সো তুমি যেটার প্রিপারেশন নিচ্ছ ওইটা অনুযায়ী আগাও, এন্ড ওইটার উপর বিশ্বাস রাখো যে তুমি পারবা। ওকে, এই একটা ইফেক্ট আরেকটার উপর ফেলাও না, লাইফ শেষ হয়ে যাবে। হ্যাঁ, দোয়া করবো সবার জন্য, দোয়া করবো যারা যারা লাস্ট পর্যন্ত ছিল সবার জন্য দোয়া করবো। ডিউ এক্সাম কবে হতে পারে? ডিউ এক্সাম এখন কবে হবে? ডিউ এক্সাম পিছায় যাবে অনেক, যেটা মনে হচ্ছে আর কি, প্রাথমিক ধারণা, আমি শিওরিটি বলতে পারতেছি না, বাট অনেক পিছায় যাবে। জুওলজিটা কবে নিবেন? জুওলজি অলরেডি একটা নিছি, একটু পেজে খোঁজ রাখো, জুওলজি অলরেডি একটা নিছি, জুওলজি অলরেডি টপ 65 কোশ্চেন সলভ করাইছি, দেখো ক্লাসটা পেয়ে যাবা। আর আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ওইখানে আমি দরকার হলে সবগুলো ক্লাস একসাথে আপলোড করে একটা লিঙ্ক দিয়ে দিব আর কি। ওকে, সকল ক্লাস নিচ্ছি, তোমরা যখন কোশ্চেন বলছো সব নিছি, অর্গানিক বলো অর্গানিক নিছি, জুওলজি টপ 65 নিছি, আবার নিব, সমস্যা নেই, ম্যারাথন। তারপরে হচ্ছে ইয়া নিছি, কি বলে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিছি, কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা নিতে হবে। আইকিউ একটা ভিডিও দিছি, আইকিউ ক্লাস নেওয়া গেছে, আইকিউ ক্লাস এখন মেইনলি নিতে হবে মেইনলি। ওকে, সো একটু অ্যাডমিশনাল পেজে ঘাটাঘাটি করো, রিলস সেকশনে যাও, সকল ক্লাসে তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো ভালো থাকো সবাই, অনেক কথা হলো তোমাদের সাথে এতক্ষণ ক্লাস নিলাম, এখন একটু কথা বললাম। একশোটা ইম্পর্টেন্ট কনফিউজ যেগুলো ওইভাবে একটা নিয়ে আছে, ঠিক আছে, নিবো, সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দোয়া সবার জন্য, যারা ডেডিকেটেডলি কাজ করতে চাও, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, ভালো মতো পড়াশোনা করো, পড়াশোনা করো, ইনশাল্লাহ হয়ে যাবে। চান্স পাওয়া কঠিন কিছু না, যদি তুমি সঠিক গাইডলাইন ফলো করো। সো চেষ্টা করো আমাদের গাইডলাইনগুলো মেনে চলা, কারণ আমরা যা জানি না বিষয়টা পড়তেছি, আমরাই তোমাকে সঠিক গাইডলাইন দিতে পারবো। ওকে, আচ্ছা। 16-20 বছর সেকেন্ড টাইম, আরে সেকেন্ড টাইমাররা তো বেশি চান্স পায়। এবছর মেডিকেলে 1/3 পাইছে সেকেন্ড টাইমার চান্স, যা মার্কস কেটে 1/3 চান্স পাইছে, মার্কস কেটে 1/3
মেডিকেলে চান্স পাইছে, আর জাহাঙ্গীরনগরে তোমার আমার মার্কসই কাটতেছে না, তো তোমার তো ভয় কিসে? তুমি কি সেকেন্ড টাইম, তুমি তো ফার্স্ট টাইমারের মতো চিন্তা করবা। তুমিও যা ফার্স্ট টাইমারও তা, তুমি বরঞ্চ তাদের থেকে বেশি জানো, ওদের রেজাল্ট খারাপ, তোমার রেজাল্ট ভালো, তো সেকেন্ড টাইমাররা তো আর এবছর বেশি চান্স পাবে জাহাঙ্গীরনগরে। আমাদের এই ফার্মেসিতে বলা যায় যে আমরা তো 25 জন, বা টোটাল তো 50 জন ছেলে মেয়ে মিলে টোটাল 50 জন, 50 জনের মধ্যে বলা যায় যে 35 বা 40 জনই হচ্ছে সেকেন্ড টাইমার, মাত্র 10-15 জন আছে আমরা ফার্স্ট টাইমার। আমি নিজেও ফার্স্ট টাইমার, বাট ফার্স্ট টাইমের সংখ্যা খুবই কম। ওকে, সেকেন্ড টাইমারই বেশি। ওকে, থাকো তাইলে, অনেক কথা হইলো, মোটিভেশন দিলাম, মোটিভেশন গুলো কাজে লাগাও। ওকে, আমি একটা স্টুডেন্ট পড়াই, ওর মোটিভেশন খালি আমি যখন পড়াই তখনই আর কি মোটিভেশন থাকে, বাসায় গেলে আবার সে মোটিভেশন হারিয়ে যায়। সো ওই রকম হইলে হবে না, মোটিভেশন গুলো কাজে লাগাও, যেগুলো বললাম একটু মাথায় ভাবো, পড়তে বসো। ওকে, আল্লাহ হাফিজ।